হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতোই আজকে আবার আমরা ম্যাথ ক্লাস নিয়ে হাজির হলাম বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে। লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। আপনাদের ফ্রিতেই অনেকগুলো ক্লাস তারা সরবরাহ করছে। এই আয়োজনে সবাই সম্পৃক্ত থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সামনেই 51তম বিসিএস সার্কুলার দিবে। শোনা যাচ্ছে যে নভেম্বর মাসে সার্কুলার আসতে পারে। তার মানে ওইভাবে চিন্তা করলে হয়তো 2 মাস পরেই সার্কুলার দিবে। আর সার্কুলার পরে বেশি সময় পাওয়া যাবে না, এটা সত্যি। তো আজকের লাইভের সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড তারপরে বোর্ড সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে দেন। ক্যামেরার পজিশন কি চেঞ্জ হয়েছে? একটু বাঁকা লাগে। আমরা এই আগস্ট মাস জুড়ে প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র এবং শনিবার ম্যাথ ক্লাস হবে, আর অন্যান্য দিন অন্যান্য ক্লাস হবে। সেটা আপনারা পেজেই সব নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত এখানে চেক করবেন। আমরা আজকে সূচক পার্ট 2 আর কি দেখেন, যদিও আমি গতকালকে প্রথম অংশ নিয়েছি আর কি, এজন্যই এই যে এটার উপর আলোচনা হবে। গতকালকে আমরা সূচকের 6টা সূত্র শিখেছিলাম, 6টা, এবং ওটা দিয়ে আমি বেশ কিছু অঙ্ক দেখিয়েছি। আজকে আমি আরো 8টা সূত্র দেখাবো এবং এই 14টা সূত্র দ্বারা প্রিলি এবং রিটেন 100% যে কোনো ম্যাথ আপনি করতে পারবেন, এবং সেটা বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন সহ যে কোনো জব পরীক্ষায়, অথবা যারা একাডেমিক স্টুডেন্ট আছেন নবম দশম শ্রেণীর, তারাও সর্বোচ্চ কাজে লাগাতে পারবেন। এর বাইরে কিছু নাই, 100% কমন পড়বে। তো আমরা আজকেও বেসিক করব, আধা ঘন্টা বেসিক হবে আর 1 ঘন্টা ম্যাথ হবে। এভাবে আমাদের কার্যক্রম চলবে আর কি। তো কারা কারা রেডি আছেন, লাইভটা দেখছেন, একটু কমেন্টস করেন কে কোথা থেকে আছেন। আমরা আজকে এখন থেকে একটু বেসিক টানবো অল্প সময়। যারা পরবর্তীতেও লাইভটা দেখবেন তারাও এটা শেয়ার করে দিবেন। এটা আচ্ছা, আমরা আজকে 7 নম্বর সূত্র থেকে পড়ব। যেহেতু সূচকের সংজ্ঞা আমি গতকালকের লাইভ ক্লাসে দিয়েছি, যারা আজকের লাইভ ক্লাসটা প্রথম দেখবেন তারা অবশ্যই গতকালকে এটা দেখে নিবেন, ওটা পেজে আছে। তো সূচক কাকে বলে, সূচক কিভাবে সৃষ্টি হয়, সূচকের মিনিং কি, এবং একদম বেসিক পিওর 6টা সূত্র ব্যাখ্যা সহ আমি দিয়েছি আর কি। তো আজকে আমরা 7 নম্বর সূত্র থেকে শুরু করব। দেখেন, 7 সূত্রটা হবে এমন: এটা হলো একটা বন্টন বিধি আর কি। মানে গুণের ক্ষেত্রে এই যে সূচকটা বন্টন হয়, আলাদা আলাদা করে লেখা যায়, কিন্তু যোগের ক্ষেত্রে লেখা যায় না। এটা খুবই চমৎকার একটা বিষয়। লেখেন কিন্তু যদি এরকম থাকে এ প্লাস বি, এরকম একটা পাওয়ার থাকে এম, তাহলে কিন্তু আপনি এরকম লিখতে পারবেন না যে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম, এটা লিখতে পারবেন না। এই যে নট ইকুয়াল টু লিখে দিচ্ছি আমি, এটা পসিবল না। কারণ সূচকের সূত্রগুলো কাজ করে শুধুমাত্র গুণ আর ভাগে। এই বিষয়টা আজকে পরিচয় করাবো। যোগ বিয়োগে সূচকের সূত্র কাজ করে না।
এটা খুবই চমৎকার একটা বেসিক। আচ্ছা, হ্যাঁ, সবাই কমেন্টস করবেন, কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করবেন। মনে রাখবেন সূচকের সূত্র কাজ করে গুণ আর ভাগে। এই যে এটা কিন্তু পসিবল না। যদি এটা সত্য হতো তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি আবার বলছি, যদি এই সূত্রটা সঠিক হতো তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায় না, এই জন্য এটা সম্ভব না। তো ঠিক আছে, আমরা 8 নম্বর সূত্রে চলে যাচ্ছি। সূত্র নাম্বার 8, ভাগের বন্টন। এই যে এভাবে আপনি ভেঙে ভেঙে লিখতে পারবেন। এখন যদি আরো থাকে, একাধিক থাকে, সবার উপরেই হবে, যেমন উপরে এ বি নিচে সি ডি, তাহলে এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম, সি টু দি পাওয়ার এম, ডি টু দি পাওয়ার এম, এভাবে লিখতে পারবেন আপনি। মানে দুইটা না, এখানে আরো বেশি থাকলেও আপনি লিখতে পারবেন। কিন্তু যদি বিয়োগ থাকে, যেমন এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এম, এটাকে কখনোই আপনি লিখতে পারবেন না এ টু দি পাওয়ার এম মাইনাস বি টু দি পাওয়ার এম, এটা লেখা যায় না। এই যে এভাবে সব সূত্রই কাজে লাগবে। তো এই সূত্রগুলো কাজে লাগে কোথায়? সরল অঙ্কে কাজে লাগে। তো আজকে আমি সরল অঙ্ক দেখাবো আপনাদের, সরল অঙ্ক দেখাবো। আবার সমাধান অঙ্ক আজকে দেখাবো। কালকে ছিল বেসিক কিছু ম্যাথ, মানে ফর্মুলার সাহায্যে বেসিক অঙ্ক, মানে মান নির্ণয় করা। আর আজকে করব সরল আর সমাধান, একটু বড় সাইজের ম্যাথ করব। আচ্ছা, তাহলে এই যে গুণের সূত্র হয়, ভাগের হয়, যোগের হয় না, বিয়োগের হয় না। তারপর দেখেন 9 নম্বর সূত্র, সূত্র 9, এটা হচ্ছে এরকম, এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন। তাহলে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা লিখতে পারি। আবারও দেখেন, এই যে একই চলকের মাঝখানে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তার মানে গুণের ক্ষেত্রে একটা সূত্র হয়। তবে চলক সেম হতে হবে। এ দেখেন, খেয়াল করেন, চলক কিন্তু সেম, তাহলে আমরা এটা কমন নিলাম। কিছুক্ষণ আগে আমরা পাওয়ার কমন নিলাম, এখন কিন্তু আমরা ভিত্তিটাকে কমন নিলাম। এবং এটা কখন নেওয়া যাবে? গুণ আর ভাগে। দেখেন গুণ ছিল তাই কমন নিতে পারছি আমরা, কিন্তু এখানে যদি প্লাস থাকে তাইলে কোনো সূত্র হবে না। এই এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন এর মাঝখানে প্লাস বা মাইনাস থাকলে কোনো সূত্র হবে না, গুণ আর ভাগ থাকলে সূত্র হবে। কারণ আমরা গতকালকে পড়েছিলাম যে একই সংখ্যা নিজের সাথে যতবার গুণ হয় তার সূচক বা পাওয়ার তত হয়। তার মানে একটা সংখ্যা আমরা যতবার নিজের সাথে গুণ করব তার পাওয়ার তত হবে, মানে গুণ থেকেই সূচকের সৃষ্টি। এটা হলো মূল বেসিক। আচ্ছা, এবার আমরা দেখব যে 10 নম্বর সূত্র। সূত্র 10, এটা যদি আবার ভাগ আকারে থাকে তাহলে সূত্র হবে, মাইনাস হয়ে যাবে, এখানে পাওয়ার গুলো মাইনাস হবে। এই যে খেয়াল করেন, সব গুণ ভাগের সূত্র হচ্ছে, ঠিক আছে? 9, 10 এগুলো সরল অঙ্কে কাজে লাগবে। 7, 8, 9, 10 সরল অঙ্কে ব্যাপক কাজে লাগবে। আজকে আমি সরল অঙ্কও করাবো। এরপর দেখবো আমরা সমাধান অঙ্কের জন্য কি কি সূত্র কাজে লাগে, সমাধান অঙ্কের জন্য, ঠিক আছে? সেটা আমরা দেখবো, ঠিক আছে? আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে করবেন, আমি দেখতেছি। ওকে, তারপর দেখেন 11 নম্বর সূত্র। 11, যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম সমান বি টু দি পাওয়ার এম হলে তখন আমরা লিখতে পারি এ সমান বি। এটা মানে কোন সমীকরণের সমীকরণের সূত্র এটা। সমীকরণে দেখেন এই যে পাওয়ার সমান, তখন আমরা বলতে পারি ভিত্তিও সমান। সমীকরণের কাজ কি? সমীকরণের কাজ হচ্ছে
সমাধান করা মানে চলকের মান বের করা। তাহলে এগুলো সমাধান অঙ্কে কাজে লাগবে। এই যে এখন যে দুইটা সূত্র দিব আমি, তারপর দেখেন 12 নাম্বার, যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান এন হবে। এবার দেখেন কারা সমান, এবার দেখেন ভিত্তি সমান। তাহলে দুই পাশে যদি ভিত্তি সমান হয় তাহলে পাওয়ার গুলো সমান হয়ে যাবে। এই দুইটা সূত্র কাজে লাগবে সমাধান অঙ্কে, সমাধান বা মান নির্ণয়। এই যে লিখে দিচ্ছি, সমাধান বা মান নির্ণয়, চলকের মান নির্ণয় অঙ্কে কাজে লাগবে এই দুইটা সূত্র। তাহলে কোনটা কোথায় কাজে লাগবে আমি সেটাও বলে দিচ্ছি, আপনার পড়তে কোনো অসুবিধাই হবে না। আপনি যে কোনো গাইড বই থেকে পড়তে পারবেন, বোর্ড বই থেকে পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। এবার দেখেন কারা সমান। আগের দুইটা আমি আবার দেখাচ্ছি। এই যে সূত্র 7, এটা কাজে লাগে সরল অঙ্কে, সরলীকরণ অঙ্কে কাজে লাগে। এই যে এখানে যে পাওয়ারটা কমন নেওয়া যায়, দেখেন এই যে এরকম যদি আরো থাকে এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এম, সি টু দি পাওয়ার এম, তাহলে একবারে এবিসি হোল টু দি পাওয়ার এম এটা লেখা যায়। এগুলো সরল অঙ্কে কাজে লাগে। 8 নাম্বার, এটাও সরল অঙ্কে কাজে লাগে। এই যে বেশি আর কি সরল অঙ্কে কাজে লাগে। এই যে দেখেন, এই যে এটা কমন নিতে পারবেন আপনি, অথবা ডিস্ট্রিবিউট করতে পারবেন। এই যে পাওয়ার কমন নিয়ে করতে পারবেন, ঠিক আছে। গুণ ভাগ থাকলে, যোগ বিয়োগ থাকলে হবে না। তারপরে এই যে আরো দুটো সূত্র, একই চলকের মাঝখানে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, একই চলকের মাঝখানে ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়। এই যে দেখেন এই যে সূত্র দুইটা, এই দুইটাও সরল অঙ্কে কাজে লাগে। এই যে সরলীকরণ, সিম্পলিফিকেশন অঙ্কে কাজে লাগে, ঠিক আছে। ঠিক এভাবেই আপনি কমন পাবেন, দেখবেন সরল অঙ্কে কাজে লাগছে। ওকে। আর লাস্টে যে দুটো দিলাম 11, 12, এই দুটো কাজে লাগে সমাধান অঙ্কে বা মান নির্ণয়ের অঙ্কে। এই যে সমীকরণ থাকবে, দুই পাশে পাওয়ার পাওয়ার সমান হলে ভিত্তি সমান হয়, আর ভিত্তি ভিত্তি সমান হলে কি পাওয়ার সমান হয়। এগুলো ছাড়া তো সমাধান অঙ্ক করতে পারবেন না আপনি। আচ্ছা, পরবর্তী আলোচনা হচ্ছে 13 নম্বর সূত্র। এই দেখেন 13, এ টু দি পাওয়ার এম সমান বি হলে এ সমান বি টু দি পাওয়ার 1/m হয়, এটা একটা সূত্র। তার মানে দেখেন, সমীকরণের বাম পক্ষ থেকে ডান পাশে যদি পাওয়ারটাকে নেওয়া হয় তাহলে উল্টে বসে। আমি আবার বলছি, যদি পাওয়ার ট্রান্সফার করেন আপনি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যান, তাহলে পাওয়ারটা উল্টে যাবে। আর যদি আগেই উল্টা করা থাকে তাহলে সোজা হয়ে যাবে। মানে এম থাকলে 1/m হবে, 1/m থাকলে এম হবে, উল্টে যাবে। 2 থাকলে হাফ হবে, হাফ থাকলে 2 হবে। এটা কেন এমন হয় আমি একটু ব্যাখ্যা দিচ্ছি আপনাদের। এই দেখেন, যেমন দেখেন 2 স্কয়ার সমান 4, 2 স্কয়ার সমান যদি 4 হয় তাহলে আমরা কি লিখতে পারি? 2 সমান কি লিখতে পারি বলেন? 4 টু দি পাওয়ার হাফ, এই সূত্রটা এটা। তারপরে আমরা এটাকে সংক্ষেপে √4 লিখি, যেটা তো আমি গতকালকে ব্যাখ্যা দিয়েছি। এবার হাফ মানে কি? √4। কিন্তু হাফ আসে কিভাবে? এই 2 থেকে। এই দেখেন 2 স্কয়ার সমান 4, তাহলে 2 সমান 4 টু দি পাওয়ার হাফ, মানে এই 2 উল্টে গেছে আর কি। এই 2 উল্টে গেছে, এই যে হাফ হয়ে গেছে। সবসময় মনে রাখবেন, 2 যদি ডান পাশে যায়, পাওয়ারে 2 ডান পাশে গেলে হাফ হবে, আর হাফ যদি অন্য পাশে যায় তাহলে 2 হবে। খুবই কাজে লাগবে, এটা দিয়ে আমি খুব সহজে অঙ্ক সলভ করে দেখাবো আজকে আপনাদের, ঠিক আছে। আচ্ছা, আপনারা কমেন্টস করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আপনারা যদি স্পেসিফিক কোন সূত্রের ব্যাখ্যা জানতে চান তাহলে সেটাও দিতে পারবো। আপনারা যদি বলেন যে এভাবে জানতে চান, যে ওই সূত্রটা ব্যাখ্যা করেন, 9 নাম্বার ব্যাখ্যা করেন স্যার, 10 নাম্বার ব্যাখ্যা করেন, 11 ব্যাখ্যা করেন, 12 ব্যাখ্যা করেন, 13, 14, ঠিক আছে। যে 13 তো ব্যাখ্যা করলাম, দেখেন 13 ব্যাখ্যা করলাম। এই যে এটা তো ব্যাখ্যা, যে সংখ্যা দিয়ে ব্যাখ্যা করলেই বোঝা যায়।
এ বি সি এর জায়গায় আমি যদি 2 3 4 লিখি তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে স্পেসিফিক কোন সূত্রের ব্যাখ্যা যদি জানতে চান এখানে কমেন্টস করে দেন যে এত নাম্বার সূত্রটা ব্যাখ্যা করেন, বা গতকালকের 6টার মধ্যে যদি কোনোটা জানতে চান যে 5 নাম্বারটা ব্যাখ্যা করেন বা 4 নাম্বারটা ব্যাখ্যা করেন, তাহলে আমি ব্যাখ্যা করে দিব। দেখেন কি চমৎকার একটা বিষয়, এটাও কাজে লাগবে। এগুলা সব সমাধান অঙ্কে কাজে লাগে। আমি লিখে দিচ্ছি সমাধান অঙ্ক। এই যে সমাধান অঙ্ক ছাড়া তো এটার কোনো কাজ নাই। কারণ কেন সমাধান অঙ্ক? কারণ এই যে ইকুয়াল, ইকুয়াল মানে সমীকরণ, আর সমীকরণে সবসময় সমাধান হয়। সমীকরণ থেকে আমরা সমাধান বের করি। লাস্ট ফর্মুলা, লাস্ট, ঠিক আছে? সূচকের বেসিক আমাদের 2 দিন ক্লাসের লাস্ট ফর্মুলা 14 নাম্বার। এটা হচ্ছে এই যে দেখেন, পাওয়ারের উপর পাওয়ার থাকলে সব পাওয়ার গুণ হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। আবার উল্টো দিক থেকেও লেখা যায়। সূত্রটা দেখেন কত ভাবে লেখা যাচ্ছে, খুবই চমৎকার। দেখেন এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তাহলে এম এন হয়ে যাবে, ঠিক আছে? এই যে এম এর উপরে এন থাকলে একবার এম এন হয়ে যাবে, অথবা আমরা এন এর উপরে এম লিখতে পারি। এইটা সরল এবং সমাধান সব জায়গায় কাজে লাগে। এটা একটা কমন ফর্মুলা, এটা সব সময় কাজে লাগবে, যে কোনো অঙ্কে কাজে লাগবে এটা। তো এটা বোঝার জন্য আমরা আমরা এখানে একটা সংখ্যার সাহায্য নিচ্ছি। যেমন যদি আমরা লিখি যে 2 স্কয়ার, আবার উপর লিখি 3, তার মানে এটা কার সমান হবে? 2 টু দি পাওয়ার 6 এর সমান হবে, 3 দুগুণে 6। আবার উল্টা করেও লেখা যাবে 2 কিউব পাওয়ার স্কয়ার, মানে হোল টু দি পাওয়ার 2 লেখা যাচ্ছে, মানে উল্টা করেও লেখা যাচ্ছে। দেখেন বিষয়টা তো সঠিক, কারণ হচ্ছে এই যে 2 স্কয়ার মানে হচ্ছে 4, আর 4 এর ঘন হচ্ছে 64। 2 টু দি পাওয়ার 6 মানে 2 কে 6 বার গুণ টানা, তার মানে 64। আবার 2 কিউব মানে হচ্ছে 8, 2 কে 3 বার গুণ করলে 8 হয়। আবার এই 8 এর বর্গ হচ্ছে 64, তার মানে এখানে সবই 64 বোঝাচ্ছে, 64 বোঝাচ্ছে। এভাবে আপনি সূত্রগুলোর ব্যাখ্যা বুঝে নিতে পারেন বিভিন্ন সংখ্যার সাহায্যে। এই ছিল আমাদের আজকের বেসিক। এখন আমরা যে কোনো অঙ্ক শুরু করব, মিলতে থাকবে খুব সহজেই। আপনারা বিস্তারিতও করতে পারবেন, চাইলে সংক্ষেপে করতে পারবেন। তো সংক্ষিপ্ত কখন পারবেন? যখন আপনার বেসিক অনেক বেশি ভালো থাকবে, স্ট্রং থাকবে, তখন আপনি চাইলে নিমেষে অঙ্ক করে ফেলতে পারবেন, লাইন স্কিপ করে বা দেখে দেখেই কিছু অঙ্ক বলে দেওয়া যাবে, এরকম আর কি। তাহলে বেসিক, আগে বেসিক, তারপরে হচ্ছে লজিক বা ম্যাজিক, যেটাই প্রয়োগ করেন, লজিক প্রয়োগ করবেন, ম্যাজিক প্রয়োগ করবেন, এভাবে। আপনারা কমেন্টস করেন এবং এইটা শেয়ার করে দেন, যারাই দেখছেন শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আমরা 14টা সূত্র আমি আবার রিক্যাপ করছি, কারণ অনেকে এখনো যুক্ত হয়নি আমাদের সাথে। খেয়াল করে দেখেন, এখান থেকে শুরু 7 আজকের আলোচনা। তাহলে 7 নম্বর সূত্র হচ্ছে সরল অঙ্ক করার জন্য একটা চমৎকার সূত্র, যে গুণের বন্টন বিধি, বন্টন, ঠিক আছে, ডিস্ট্রিবিউট ফর্মুলা। তারপর দেখেন গুণের বন্টন হয়, যোগের হয় না, ভাগের বন্টন হয় কিন্তু বিয়োগের হয় না। এগুলো বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা টেস্ট করতে পারবো। 2 3 4 লিখলেই বোঝা যাবে যে এটা মিলে কি মিলে না, আপনি সংখ্যার হিসেবটা বুঝতে পারবেন। তারপর দেখেন আরো 2টা সূত্র, যে এক পাশেই একই চলক গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ হবে, একই চলক ভাগ আকারে থাকলে পাওয়ার গুলো বিয়োগ হবে। খুবই কমন সূত্র, 9 10 এর বইতে একদম এগুলোই শুরুতে থাকে। তারপরে সমাধান অঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট 2টা সূত্র, যে সমান চিহ্নের দুই পাশে যদি পাওয়ার সমান হয় তাহলে ভিত্তি সমান হয়ে যাবে, মানে পাওয়ার পাওয়ার বাদ আর কি, ডিসমিস করে দিব। আবার সমান চিহ্নের দুই পাশে যদি ভিত্তি সমান থাকে তাহলে ভিত্তি ভিত্তি বাদ, পাওয়ার দুটা ইকুয়াল হয়ে যাবে। 8 নাম্বার, এটা হয়তো বই পুস্তকে ওরকম পাওয়া যায় না, যেমন 9 10 এর বই আপনি খুঁজলে পাবেন না, কারণ এগুলা উচ্চতর লেভেলে কাজে লাগে, যেমন চাকুরির পরীক্ষা, এই জাতীয় জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারেন, 9 10 এর বইয়ে নাই আর কি। দেখেন এ টু দি পাওয়ার এম সমান বি হলে এ সমান বি টু দি পাওয়ার 1/m, এটা আমি এখানে ব্যাখ্যা দিয়ে দিছি অলরেডি। যে 2 স্কয়ার যদি 4 হয়, এই পাওয়ারটাই ওই পাশে হাফ দিয়ে লিখলে আবার অঙ্কটা মিলে যাচ্ছে। যেমন 2 এর বর্গ 4, 4 এর বর্গমূল 2, তাহলে বর্গের উল্টা বর্গমূল, তাহলে এটা যদি বর্গ বোঝায় তাহলে এটা বর্গমূল বোঝায়,
এটা যদি ঘন বোঝায় তাহলে এটা ঘনমূল বোঝায়। আমি আবার বলছি, বর্গ অন্য পাশে গেলে বর্গমূল হয়, ঘন অন্য পাশে গেলে ঘনমূল হয়। এটাই এখানে সূত্র আকারে লেখা। 13 নম্বর সূত্র, লাস্ট ফর্মুলা হচ্ছে এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমি দাগে দিচ্ছি, আপনি জাস্ট এভাবে মনে রাখবেন, এটা এত বেশি কাজে লাগবে আপনার। 3 স্টার। ওকে, এই যে পাওয়ারের পাওয়ার সব গুণ হয়ে যাবে, তো এটা ছাড়া তো সূচকের অঙ্ক আপনি করতেই পারবেন না এটা ছাড়া। তো এটা বোঝানোর জন্য আমি কিন্তু এখানে একটা সাংখ্যিক একটা মানে সংখ্যার সাহায্য নিয়েছি আর কি, সাংখ্যিক ভাবে এখানে দেখানো হয়েছে। যেমন 2 স্কয়ার তারপরে কিউব, 2 স্কয়ারের কিউব কত হবে? 2 স্কয়ারের কিউব হবে 64, 64। তারপর আমরা যদি এই দুটো গুণ করে দিই, এই যে এই দুটো গুণ করে দিই, 3 দুগুণে 6, তারপর এটা 64 হচ্ছে। আবার 2 কিউবের স্কয়ার কত হবে? আবার এই যে দেখেন 3 দুগুণে 6, মানে 8 এর বর্গ বা 4 এর ঘন। তার মানে 8 এর বর্গ যেই কথা, 4 এর ঘন একই কথা, 2 টু দি পাওয়ার 6 একই কথা, এটা বোঝাচ্ছে। সবই 64 বোঝাচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন। তার মানে 2 টু দি পাওয়ার 6 যা বোঝাচ্ছে, 4 কিউব ওটাই বোঝাচ্ছে, আর 8 স্কয়ার ওটাই বোঝাচ্ছে, মানে সবগুলাই 64 কে বোঝাচ্ছে। এই 8টা সূত্র কারা কারা বুঝতে পেরেছেন এবং লিখতে পেরেছেন কমেন্টস করে দেন। তাহলে আমরা গণিতে ঢুকবো আর কি এখন। আচ্ছা, এই হলো 14 নম্বর। তো দেখেন আমাদের আজকের ম্যাথ, তো আজকের ম্যাথ হচ্ছে এরকম, সমাধান অঙ্ক, সূচক পার্ট 2। দেখেন এই সমাধান অঙ্ক প্রচুর আসে, মানে আপনি এখান থেকে 100% কমন পাবেন, একটা নাম্বার আপনি অবশ্যই কমন পাবেন। আবার সূচক ভালো বুঝতে পারলে আপনি লগারিদমও ভালো করতে পারবেন। তাহলে খেয়াল করেন, এই যে সমাধান অঙ্ক, যেটা 13 নম্বর সূত্র আর 14 নম্বর সূত্র আমি দেখালাম, বা আগে 11-12 বেশি কাজে লাগবে। যেমন ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার সমান পাওয়ার, আবার পাওয়ার পাওয়ার সমান হলে ভিত্তি সমান ভিত্তি। তো এটা হচ্ছে একটু ইজি টাইপ, ইজি। সমাধান অঙ্ককে আমি দুই ভাগে ভাগ করছি, একটু সহজ আর একটু কঠিন, মানে ক্যালকুলেশন করতে হয়। সরল অঙ্ক দুই ভাগে ভাগ করছি আমি, সেগুলো আমি দেখাবো আপনাদের। তো দেখেন, যদি এখানেই দেখা যায়, এটা দেখা যায় এখানে, এতটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ? আর যদি এটা দেখা যায় তাহলে দেখেন, আমরা এখান থেকে লিখবো যে 2 টু দি পাওয়ার x প্লাস 7 সমান, এই যে 4 টু দি পাওয়ার x প্লাস 2, এটা 45তম বিসিএস এর একটা প্রশ্ন। ওকে, তাহলে এটাকে লেখা যায় 2 স্কয়ার। যখন আমি 2 স্কয়ার লিখবো, তো আমরা একটু আগে শিখলাম পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে ওই স্কয়ারটা এই x প্লাস 2 এর সাথে গুণ হয়ে যাবে 2x প্লাস 4 হয়ে যাবে এটা। কারণ আমরা তো লাস্ট ফর্মুলাটা কি শিখলাম, যে পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে এখান থেকে যদি নতুন পাওয়ার সৃষ্টি হয়, ওই পাওয়ারটা আগের পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে 2x প্লাস 4। তারপর দেখেন এই যে এখানে 2 2 কাটা যাবে, মানে এভাবে কাটার দরকার নাই, মানে বোঝানোর জন্য এটা বাদ, এটা সূত্র। এটা হচ্ছে কত নম্বর সূত্র? এটা হচ্ছে সেই 11 নম্বর সূত্র। এরপরে আমরা লিখবো এই যে, মানে এটা সমান এটা আর কি, যে কোনো একটা আগে পরে লিখতেই হচ্ছে, ঠিক আছে? এটা আর এটা সমান, তার মানে এটা আমরা আগে লিখতে পারি সুবিধা মতো, বা এক্স প্লাস 7 লিখলাম সমান 2x প্লাস 4, মানে দুইটা জিনিস সমান। বা এটা যদি আমি বামে লিখে দিতাম তাহলে আরো ইজি হইতো আর কি। এরপর যখন আমরা মাইনাস করবো, খেয়াল করেন 2x থেকে x মাইনাস হবে, আর 7 থেকে 4 মাইনাস হবে। তার মানে আমরা কিন্তু একটু চালাকি করবো এখন, সেটা হচ্ছে যে এখানে 7 থেকে 4 মাইনাস করব, আর ওইখানে 2x থেকে x মাইনাস করব, যাতে নেগেটিভ সংখ্যা সৃষ্টি না হয় আর কি। এটা সমস্যা নেই, এক্স ওই পাশে, এক্সটা ওই পাশে নিলে বেশি সুবিধা, 4টা এই পাশে আনলে বেশি সুবিধা। তার মানে দেখেন 3 সমান x, 3 সমান x। হ্যাঁ, তার মানে বললো যে x এর মান কত, x এর মান কত 3। ওকে, x এর মান 3, এইটাই অ্যান্সার। কে কে বুঝতে পেরেছেন একটু কমেন্টস করে দেন। এভাবে আমরা আজকে সহজ কঠিন সব রকম ম্যাথ করব।
এটা ইজি টাইপ, তবে এটা লেটেস্ট প্রশ্ন। দেখেন 45তম বিসিএস এ আসছে। খুব ছোট প্রশ্ন যেমন আসে, বড় প্রশ্ন আসে। ছোট থেকে বড় প্রশ্নে যাইতে হবে আমাদের। শুরুতে যদি আমরা কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করি তাহলে হয়তো অনেকের কাছে আরো বেশি কঠিন লাগতে পারে। এই জন্য আমরা আগে ইজি মেথড গুলো দেখাবো, ইজি। কিন্তু সবই বিগত সালের প্রশ্ন আজকে সলভ করে দিব। আপনার প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আলী হোসেন রুবেল লিখছে ক্লিয়ার। অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। আপনার লেগে থাকেন, দেখেন আপনার বিসিএস এর প্রস্তুতি এখানেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আরো ভালো প্রস্তুতি নিতে মানে আপনি যদি আরো পরীক্ষা দিতে চান এবং রিটেন ক্লাস করতে চান এবং এগুলো সার্বক্ষণিক যুক্ত থাকতে চান, সেক্ষেত্রে আপনি অফলাইন বা অনলাইন সার্ভিসটা পূর্ণ সার্ভিসটা নিতে পারেন। এটা আমাদের একটা ফ্রি কোর্স আয়োজন করেছি আমরা। তো আপনি একদম সম্পূর্ণ যদি ডিটাচ হতে না চান বা সম্পূর্ণ কনফিডেন্সের সাথে যুক্ত থাকতে চান, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে অনলাইন অফলাইন যে কোনো সার্ভিসে যুক্ত হলে আপনি পরিপূর্ণ আরো সুন্দর প্রস্তুতি হয়ে যাবে আপনার। আর আপনি যদি ম্যাথ আগে থেকে জানা থাকে তাহলে আপনি এভাবে রিভাইজ করতে পারেন, বা নতুনরা যারা ম্যাথে ভয় পান তারা আগে দেখতে পারেন যে আমরা কত সহজে পড়াই। এই যে আমি 14টা সূত্র দিলাম, আমি 100% গ্যারান্টি দিয়েছি এর বাইরে অঙ্ক নাই, মানে এখন পর্যন্ত আসে নাই। বিশেষ করে 9-10 বা চাকুরির পরীক্ষায় যত রকম আসছে এর বাইরে কোনো সূত্র দরকারই পড়ে নাই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপাতত এখন পর্যন্ত এর বাইরে দরকারই পড়ে নাই। তাহলে সব সূত্র আপনি বুঝতেছেন, আপনি ম্যাথও বুঝতে পারতেছেন, অতএব ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। দেখি যে ম্যাথটা অসুবিধা হবে বুঝতে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আমি ধরে নিচ্ছি যে আপনারা বুঝতে পারতেছেন, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন। ওকে, নেক্সট ম্যাথ এ দেখেন। এইটা এটা 36তম বিসিএস পরীক্ষায় আসছিল। এটাও সহজ ছিল, যেমন 25 উপরে 2x+3 আর এখানে 5 3x+6। আমি প্রশ্নটা এখানে লিখে দিচ্ছি যদি কারো অসুবিধা হয়। প্রশ্নটা ছিল এরকম ইজি, 25^3 এখানে একটা ব্র্যাকেট দেওয়া ছিল, আর এই পাশে ছিল 5^3x+6 এটা দেওয়া ছিল। তাহলে আমরা তো বুঝতেই পারতেছি যে যে কোনো এক সাইড সমান করতে হবে, হয়তো ভিত্তি না হলে পাওয়ার। তাহলে এখানে লিখবো আমরা 5 স্কয়ার। পাওয়ার সমান করা তো সম্ভব না, এটা সমান করা সম্ভব। 5 স্কয়ার, তাহলে স্কয়ারটা গুণ হয়ে যাবে 4x+6। এই দেখেন, এই তো হয়ে গেল। এটা তো বুঝতে পারতেছেন যে 5 স্কয়ার 25 মানে কি, 5 স্কয়ার 5 বর্গ 25। তাহলে ওই যে 5 স্কয়ার ওই পাওয়ারটা এই পাওয়ারটার সাথে গুণ হবে। এখানে যেহেতু একটা প্লাস চিহ্ন আছে, দুইটা সংখ্যা আছে তার মাঝখানে প্লাস, তাহলে ওই টুটা দুজনের সাথেই গুণ হবে। একটা হচ্ছে 4x একটা হবে 6। শুধু 4x লিখলে হবে না, দুইটার সাথেই গুণ করতে হবে। এতটুকু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এটাই ম্যাথমেটিক্স, একটু খেয়াল করতে হয়। তাহলে দেখেন আবার 5 কাটা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4x+6 সমান 3x+6। এখন দেখেন এই 6 কাটা যাবে দুই পক্ষ থেকে, ঠিক আছে, পাওয়ার পাওয়ার সমান। তাহলে 4x থেকে 3x বিয়োগ আর 6 থেকে 6 বিয়োগ, তাহলে x এর মান 0। তার মানে দেখেন এতক্ষণ কষ্ট করে আমাদের অঙ্কের রেজাল্ট চলে আসছে 0। কি দুঃখজনক একটা বিষয়, তাই না? কি লাভ হলো অঙ্কটা করে? হয়ে গেল 0। কে কে বুঝছেন একটু কমেন্টস করে দেন। যদি আপনাদের সাহস বাড়ে তাহলে আমি আরো কঠিন অঙ্কে নিয়ে যাব, তবে এগুলো বিসিএস এর প্রশ্ন, এখানে কোনো আজে বাজে অঙ্ক নাই। সব হলো আমরা পরীক্ষার প্রস্তুতি পর্বের জন্য যা দরকার তাই আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, কমেন্টস করে দেন। তো একটু বড় লাগছে কারণ আপনি যদি পরীক্ষার হলে এই লাইনটা না লিখতে চান তাহলে অসুবিধা নেই, এটা তো প্রশ্নই থাকবে, আপনি এই লাইনটা লিখবেন। এই লাইনের পরে আবার এটা লেখার দরকার নেই যে 5 বাদ দিবেন, 6 বাদ দিয়ে সরাসরি লিখে দিবেন, দেখবেন লাইন আরো দুইটা কমে গেছে। এখানে 3 লাইনে অঙ্কটা হবে।
আমি তো প্রশ্ন সহ লিখতেছি, আপনাকে তো আর প্রশ্ন লিখতে হবে না, আপনি পরের লাইন থেকে লিখবেন, দেখবেন লাইন আরো কমে গেছে। এটাই হচ্ছে ট্রিক আর কি। দেখা যাচ্ছে যে কোনো উপায় যদি না পাওয়া যায়, তাহলে একটা উপায় আছে লাইন কমিয়ে লেখা, মানে লাইন স্কিপ করা, তাহলে অঙ্ক শর্ট হয়ে যায়, ছোট হয়ে যাবে। তো বুঝে থাকলে সবাই একটু ক্লিয়ার লিখে দেন। রিপন মোহাম্মদ IU লিখছে স্যার। হ্যাঁ বলেন, অসুবিধা নাই, যে কোনো কথা বলেন। কেমন আছেন? আচ্ছা, কেমন আছেন লিখে জানান, এবং যে কোনো প্রশ্ন, সূত্র বা ম্যাথ সম্পর্কিত প্রশ্ন এখানে করবেন। আমরা কিন্তু নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে? কারণ এটা তো ইজি ম্যাথ। ওকে, আচ্ছা, এই যে একটা ম্যাথ, এইখানেও একটু, এটাও কিন্তু ইজি টাইপ। কেন ইজি টাইপ? কারণ আপনি খেয়াল করে দেখেন, 33তমতে আসছিল, বোঝা যাচ্ছে যে A/B, এটার সাথে এটার একটা মিল আছে, B/A, তাই না? এটার সাথে এটার একটা মিল আছে। তো মিলটা বুঝতে পারলেই ইজি টাইপ, আর যেখানে মিল বোঝা যাবে না সেটা হচ্ছে একটু কঠিন টাইপ আর কি। এ হলো আমাদের মূল বিষয়বস্তু, মানে আজকে যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের। তাহলে দেখেন, এই অঙ্কটা আমি লিখছি, A/B সমান x, এখানে ছিল A/B হোল টু দি পাওয়ার x-3 সমান B/A হোল টু দি পাওয়ার x-5, এটা ছিল। তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে এটার মধ্যে একটা মিল আছে। মিলটা কি? এটার ইনভার্স হচ্ছে এইটা, মানে উল্টা সংখ্যা এটা। এটা কিন্তু ব্যাংকেও আসছে, ঠিক আছে? ব্যাংকেও আসছে, আবার BCS পরীক্ষাতেও আসছে। তো এগুলা P/Q দিয়েও থাকতে পারে, A/B এর জায়গায় P/Q এরকম থাকতে পারে, x/y দিয়েও থাকতে পারে। পরের লাইন কিরকম হবে দেখেন, এটা গতকালকে একটা সূত্র লিখেছিলাম, যে যে কোনো সংখ্যাকে উল্টো করে লেখা যায়। মানে পাওয়ারে যদি আগের থেকে মাইনাস নাও থাকে, কোনো অসুবিধা নাই। আমরা তো জানি যে ইনভার্স, পাওয়ারে ইনভার্স থাকলে উল্টা করে লেখা যায়। কিন্তু একটা সূত্র দিয়েছিলাম গতকাল, যে কোনো সংখ্যাকে উল্টো করে লিখে ইনভার্স দিয়ে দিলে হয়, এই যে এরকম দিয়ে দিলে হয়, ঠিক আছে? এটা দিয়ে দেওয়া যায়। খেয়াল করেন, মানে প্রশ্নটা ছিল B/A, আমি লিখছি A/B। কেন A/B লিখবো? কারণ যাতে মিলে যায়, যে মিলে গেলে কাটা, ঠিক আছে? আর A/B যেহেতু আমি লিখছি, অতএব এখানে একটা ইনভার্স দিতে হবে। আর এই ইনভার্সটা উঠে গিয়ে এই ইনভার্সটা তুলে দিলেই আবার এটা B/A হয়ে যাবে। এটা তো আপনারা জানেন যে ইনভার্স তুলে দিলেই উল্টে যায়। তাহলে উল্টো করে লিখলে একটা ইনভার্স দিলাম, কারণ এটা উঠে গেলেই তো এটা আবার B/A হয়ে যাবে। এরপর এটা কাটা, এটা সমান এটা, তারপরে এক্স এর মান বের হয়ে যাবে, যে এক্স এর মান বের হয়ে যাবে। কি বোঝা যাচ্ছে? তো এই ম্যাথ গুলো ইজি টাইপ, মানে যেটা বোঝা যাবে সেটা ইজি টাইপ। যে অঙ্কটা বোঝা যাবে সরাসরি, যে এটাকে 2 বানালেই হবে, এটাকে 4 বানালেই হবে, এটাকে 3 বানালেই হবে, এটাকে 5 বানালেই হবে, এটার নাম ইজি টাইপ। আপনি বুঝতে পারতেছেন সহজেই। রিপন মাহমুদ IU লিখেছেন, আলহামদুলিল্লাহ, আপনার থেকে আমার সকল ম্যাথ শেখা। 2023-24 আমিও ছাত্র ছিলাম। আপনার টেকনিকটাই আমার কাছে সব থেকে সহজ মনে হয়। আপনাকে খুব মিস করি স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, হৃদয়ের গভীর থেকে আপনার জন্য শুভকামনা। আপনাদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। যারা আমাকে ফলো করেন এবং আমার শেখানো ম্যাথ গুলো নিয়ে আপনারা অনেক কিছু করেছেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য সব সময় হৃদয়ের গভীর থেকে দোয়া এবং শুভকামনা, অলওয়েজ। তো সেই লক্ষ্যেই কাজ করা। এর পরবর্তী অংশটা আমি একটু বোর্ডে দেখাই। এর পরবর্তী অংশ, যে এই যে এরপরে কি হবে আসলে। এরপরে হবে, বা x-3 সমান -x+5, এটা হবে, ঠিক আছে? এ দেখেন, ও আচ্ছা, মুছে গেছে এটা। তার মানে x+x সমান 5+3, বা 2x
সমান 8, তাহলে x সমান 4। ঠিক আছে, এটাই আনসার। তা আপনি যদি এটা আরো শর্টে করতে চান সেই ক্ষেত্রে ব্যবস্থা আছে, আপনি সরাসরি এখান থেকে শুরু করতে পারবেন। এখান থেকে মানে একটা পাওয়ার লিখবেন আর একটা মাইনাস দিয়ে গুণ করে লিখবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে 2x সমান 8, তারপর x সমান 4, তার মানে আমরা দাগাই এটা, এই যে এটা অ্যান্সার 4, এটা অ্যান্সার 4। ঠিক আছে, তো কারা কারা বুঝতে পেরেছেন একটু কমেন্টস করে দিয়েন এইটা, এই অঙ্কটা। ওকে, তাহলে খেয়াল করছেন, এই দেখেন আপনি শর্টকাট করতে পারবেন। এখানে আছে x-3, এখানে আছে x-5, তাহলে আপনি x-3 লিখবেন, এই দেখেন x-3 লিখবেন এখানে। আর এই যে আছে x-5, সেটাকে আপনি একটা মাইনাস দিয়ে গুণ করে লিখে দিবেন, হয়ে যাবে -x+5, তারপরে শুরু করতে দিবেন। তাইলে আগের দুটা লাইন মানে বড় বড় দুটা লাইন স্কিপ করা সম্ভব, পসিবল। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটু ধীরে ধীরে কঠিন লেভেলে ঢুকবো আর কি। তা আমি বোর্ডেই করাবো আপনাদের, কারণ হচ্ছে এখানে লেখাগুলো থাকে না, চলে যায়। এই অঙ্কটা আমি একদম বোর্ডে লিখে করাচ্ছি। তো এই ধরনের চমৎকার কমেন্টস করার জন্য ধন্যবাদ। তো আপনারা লাইভটা শেয়ার করেন এবং রেগুলারলি ক্লাসে উপস্থিত থাকবেন। এটার ফল আপনারা বুঝতে পারবেন 1 মাস পরেই। জাস্ট 1 মাস পরেই দেখবেন আপনার 10টা অধ্যায় ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমি যদি 1 মাসে 12টা লাইভ ক্লাস নেই, তাহলে অন্তত 10টা অধ্যায় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো সিস্টেম। সামান্য অল্প একটু সময় উপস্থিত থাকলে হচ্ছে। তো এটা 41তম বিসিএস পরীক্ষায় আসছিল, যে এটা এখানে কিন্তু অতটা সহজে বোঝা যাচ্ছে না যে মিলে যাচ্ছে ডান বাম। আপনি খেয়াল করে দেখেন, এই অঙ্কটা তো বোঝা যাচ্ছে যে মিলে যাচ্ছে, এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে 525, তাই না? এটা সহজ, কিন্তু দেখেন 525 বোঝা যাচ্ছে যে এটা সমান হবে, এটা সমান হবে। তারপরে এইটাও বোঝা যাচ্ছে, এই যে দেখেন 2 আর 4 দেখে বোঝা যাচ্ছে সমান হবে, তাহলে এটাও সহজ, এটাও সহজ বোঝা যাচ্ছে, তারপরে এটাও সহজ বোঝা যাচ্ছে। কিন্তু হুট করে এমন একটা অঙ্ক আসলো যেটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে না, যে দুই পাশে সমান হচ্ছে না। সবই কিন্তু সমাধান অঙ্ক, এই দেখেন এটাও কিন্তু এক্স এর মান চাচ্ছে, সমাধান অঙ্ক। এখানে প্রত্যেকটা ম্যাথ হচ্ছে সমাধান অঙ্ক। মনে রাখবেন, সমাধান অঙ্ক সব থেকে বেশি আসে সূচকের অধ্যায় থেকে, সমাধান অঙ্ক সব থেকে বেশি আসে পরীক্ষায়। তাহলে আমরা এখন এটা লিখবো। ওকে, দেখি কিভাবে করা যায়, একটা না একটা বুদ্ধি তো বের হবেই। তাহলে আজকের 4 নম্বর অঙ্ক আর কি, আজকের 4 আর গতকালকে থেকে যদি আমরা হিসাব করি তাহলে এটা 11 নম্বর অঙ্ক হবে। ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা ছিল এরকম, 5x প্লাস 8 ইন্টু 5x প্লাস 16 ইন্টু 5x ইকুয়াল টু 1। তার মানে এখানে একটা মেকানিজম করতে হবে, কারণ এত সহজে কিন্তু মিলে যাচ্ছে না অঙ্কটা। কি করতে হবে? তো আমরা জানি বীজগণিতে কমন নেওয়ার যে একটা বিষয় আছে, কমন মানে 5x কমন, তাহলে এখানে হবে 1 প্লাস 8 প্লাস 16 ইকুয়াল টু 1, এটা। কারণ দেখেন প্রত্যেকটা জায়গায় 5x আছে, এই যে প্রত্যেকটা জায়গায় 5x আছে, তাহলে আমরা এটা কমন নিলে এরকম হয়ে যাবে। পরের লাইন আমরা লিখবো 5x ইন্টু 25, মানে দেখেন এটা যোগ করলে 25 হবে। 1 আর 8 হচ্ছে 9, 9 আর 16 25, মানে সবই 5-এর গুণিতক, 5-এর পাওয়ার আর কি। আর 1 কে লেখা যায় 5⁻0, এটা লেখা যায়। দেখেন সবই একটা 5-এর একটা 5 চলক ধরে আমরা কাজ করতে পারতেছি, 5-এর সাথে লিঙ্ক প্রত্যেকটা সংখ্যা। ঠিক আছে, কারণ আমরা কিন্তু এটা গতকালকে দেখেছিলাম যে কোন সংখ্যার পাওয়ার 0 হলে 1 হয়, তো 1 দেখলে আপনি 5⁻0 লিখতে পারবেন। এরপর দেখেন এটাকে কি লেখা যাচ্ছে, আচ্ছা নিচে লিখে, এখানে লিখে তাহলে থাকলো এখানে। ওকে, তাহলে আমরা লিখবো যে
5 into 5 স্কয়ার সমান 5 এটা লিখবো। লেখার পরে আমরা লিখতে পারি যে 5 x + 2, কারণ আজকের সূত্র, আজকের কত নাম্বার, আজকের 9 নাম্বার সূত্র, যে একই চলকের মাঝখানে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, আজকের 9 নাম্বার সূত্র। এই দেখেন, তারপরে আবার আজকের 11 নাম্বার সূত্র, যে সমান চিহ্নের দুই পাশে যদি ভিত্তি ভিত্তি সমান হয় তাহলে পাওয়ার সমান পাওয়ার, এটা আজকের 11 নাম্বার সূত্র। এই যে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x এর মান -2, এই হলো অঙ্কের রেজাল্ট। খেয়াল করেন সবাই, এই যে ওকে, এই যে এটা এইভাবে আর কি। তার মানে এটা কিন্তু এত সহজেই মিলে যায় নাই, এখানে আপনাকে অনেক মেকানিজম করতে হয়েছে। প্রথমে 5 কমন নিতে হবে, তারপরে এখানে ঠিক 5-এর সাথে রিলেটেড একটা সংখ্যা আসবে, মানে 5-এর সাথে সম্পর্কিত একটা সংখ্যা চলে আসে 25, যার সাথে 5-এর মিল আছে। আর 1 কে তো আমরা লিখতেই পারি 5 তাহলে সবই 5-এর সাথে আমরা লিঙ্ক করে ফেললাম। তারপর দেখেন, এই যে 25 কে লেখা যায় যে 5 স্কয়ার। তারপরে আমরা জানি এই যে গুণ থাকলে, একই চলকের মাঝখানে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। তারপরে দুই পাশে ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার সমান পাওয়ার হয়। এভাবে চলকের মান বের হলো -2। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই দেখেন -2 আছে এখানে, এই যে এটা রেজাল্ট। 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসছিল এটা। এই ধরনের প্রশ্ন আরো আসছে, এই জন্য আমি আপনাকে বিগত সালের প্রশ্ন দেখাচ্ছি যে কি ধরনের আসে। আমি যদি রেফারেন্স দিয়ে না পড়াই তাহলে হয়তো অনেকের কাছে কোশ্চেন থাকতে পারে যে এরকম, যে কি ধরনের প্রশ্ন আসে, তাই না? তাহলে আমরা একটা ধারণা পেয়ে যাব যে কি ধরনের প্রশ্ন আসে, রেফারেন্স দিয়ে পড়াচ্ছে এই জন্য। না হলে আমি ভাববে যে হয়তো আমি আমার সুবিধা মতো কিছু অঙ্ক পড়াচ্ছি, বিষয়টা এমন না। দেখেন আরেকটা অঙ্ক, এই যে একটা, এখানেও কিন্তু এত সহজে বোঝা যাচ্ছে না এক্স এর মান কত। হয়তো প্রশ্নটা দেখা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি বোর্ডে। 2x+2 + 2x+1 = 24 হলে এক্স এর মান কত? ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। এই যে আজকে 6 নাম্বার প্রশ্ন, 2x+2, মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন, গুণ না। 2x+1 = 24 হলে এক্স এর মান কত? তো হুট করে আপনি এটা কিভাবে করে ফেলবেন, তাই না? এত সহজে মিলবে না তো, যেটাই প্রশ্ন। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। তার মানে এটাকে মেকানিজম করে আপনাকে আগাইতে হবে। সূত্র আগের গুলাই, মানে আমি যে 14টা সূত্র দিয়েছি এর বাইরে কোনো কিছু নাই। তো কমেন্টস করেন যে ঠিক আছে কিনা। বুঝলেই সঙ্গে সঙ্গে ক্লিয়ার অথবা ডান লিখে দিবেন বা ইয়েস লিখে দিবেন, তাহলেই হবে। আমরা এটা করব এখন। আমরা এটাকে লিখতে পারি 2x × 2 স্কয়ার, এটা কিন্তু লেখা যায়। দেখেন, যেহেতু পাওয়ারে প্লাস চিহ্ন আছে, গুণ দিয়ে লিখতে পারবো আমরা, প্লাস 2x × 2^1 আর কি। 2^1 তো আর লিখি না আমরা, এটা 2 লিখলেই হয়। আপনাদের বোঝার জন্য আমি লিখছি, তবে আপনারা এটা লিখবেন না কখনোই, 2 লিখবেন অলওয়েজ। খেয়াল করেন, এখানে কখনোই লিখবেন না 2^1, কারণ এটা ম্যাথে এটা রিসিভ করা হয় না। 2^1 বলতে কিছু না, এটা 2। ওকে, আবার যোগ করার পরে ঠিকই এটা হয়ে যাবে, =24। তারপর ঠিক আগের অঙ্কের মতোই মিল আছে কিন্তু, দেখেন এটা কমন। কমন নিলে এখানে থাকবে 4 আর এখানে থাকবে 2, এই যে 6 হয়ে যাবে, সমান 24। এই খেয়াল করুন, বুঝতে পারতেছেন? এটা কিন্তু সূত্র, এই যে এটা 9 নাম্বার সূত্র। 9, এই যে একই চলকের মাঝখানে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, আজকে 9 নাম্বার সূত্র। ঠিক আছে, তারপরে কমন। এবার দেখেন, এটা কিন্তু 6 আর কি, এটা 6। ওকে,
তাহলে 6 দ্বারা 24 কে ভাগ করলে কত হবে আপনারাই বলেন। তা আমরা যদি 6 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিই সরাসরি 4 হয়। এভাবে আপনি 4 লিখে দিবেন, আপনার ভাগ করে দেখাইতে হবে না। তারপর যদি আপনার মনে হয় যে না একটা ব্যাখ্যা দেওয়া দরকার, তাহলে আপনি এখানে ব্যাখ্যা দিবেন। এখানে ব্যাখ্যা দিবেন যে উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে, এই যে 6 দ্বারা ভাগ করে এটুকু লিখলেও হবে, এটা লিখলে হবে। তার মানে দেখেন আমরা দুই পক্ষকে 6 দ্বারা ভাগ করে দিছি, তারপর এটা হয়ে গেছে। আমার তো দেখানোর দরকার নাই যে এত ডিভাইড 6, তাহলে তো আমার লাইন আরো বাড়বে, ঠিক না? কাটাকাটি করারও দরকার নাই। এরপরে দেখেন 2 টু দি পাওয়ার x সমান 2 স্কয়ার লেখা যায়, 2 টু ভ্যানিশ হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। তারপরে আমরা লিখবো যে সুতরাং x ইকুয়াল টু 2, এটা অ্যান্সার। এই যে দেখেন, কে কে বুঝছেন একটু কমেন্টস করে দেন। এরপর থেকে যদি আপনি এরকম কিছু দেখেন, আপনি যা জানেন সেভাবে আগাইতে থাকবেন। মানে আপনি তো অঙ্ক না সামনে না গেলে তো বুঝবেন না যে কি হবে। আপনাকে সাহস করে একটা একটা লাইন লিখতে হবে। মানে এই মুহূর্তে আপনার করণীয় কি? আপনি তো এইটা সূত্র জানেন যে এটাকে অন্তত এটা লেখা যায়, এটাকে অন্তত 2 পার্ট করে লেখা যায়, এটা তো জানেন যে 2 পার্ট করে লেখা যায়। তাহলে এটাই করেন। আবার এটাকে 2 পার্ট করেন, করার পরে আবার একটা বুদ্ধি বের হবে। কি বুদ্ধি? যে কমন যায়, কমন নেওয়ার পরে দেখবেন ও আচ্ছা তাহলে তো আরো মিলে যাচ্ছে। এইভাবে একটার পর একটা বুদ্ধি বের হবে। ওকে? গণিত হচ্ছে এরকম, মানে আপনি যদি ভয় পান তাহলে শেষ, ঠিক আছে? যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ভয় না পাও তাহলেই তুমি বাংলাদেশ। বুঝতে পারছি? তার মানে সাহস করে আগাইতে হবে, একটা একটা করে। তারপরে লাইন, নতুন নতুন রাস্তা বের হবে এখানে, সামনে গেলে ইজি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু শুরুতে দেখে যদি আপনি মনে করেন যে না এটা তো আমার কমন পড়ে নাই, আমি পারবো না, শেষ। অনেকে আছে এরকম, কমন না পড়লে অঙ্কটা করে না, মনে করে যে এটা তো কমন পড়ে না, আমি কিভাবে করবো। কিন্তু একটু মাথা খাটাইতে যে কি করা যায়, ধীরে ধীরে এরকম রাস্তা বের হয়। তো সব ঠিক আছে কিনা একটু কমেন্টস করেন। ইন্টারনেটটা একটু সংযুক্ত করে দেন। নেট নাই, এটা না, আগের হয়তো বাড়ির এই নেটটা দেন আমার। হুম, স্ক্যান করবো, এদিকে নিয়ে আসেন। হুম, হ্যাঁ এটা ভালো স্পিডের, এই জন্যই। আচ্ছা ঠিক আছে, এবার কমেন্টস করেন সবাই, আমি দেখবো কারা কারা বুঝতে পেরেছেন। এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে 2, এটা হবে অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখেন, এটাও একটু হার্ড লেভেল। ওকে, এটাও একটু হার্ড লেভেলে আছে। হার্ড লেভেল মানে কি, ধরেন আপনি সহজে মানে একদম ক্যাচ করা যাচ্ছে না, একটু মেকানিজম করলেই রাস্তা বের হবে। আমি প্রশ্ন লিখে দিচ্ছি, এটা 39তম বিসিএস এর প্রশ্ন। 39তম বিসিএস এ আসছে যে 1 থাকে, ডান পাশে 1 থাকলে অবশ্য সুবিধা আছে, যেটা একটু আগে দেখাইছি আমি, যে কোনো সংখ্যার পাওয়ার শূন্য দিয়ে মিলিয়ে দেওয়া যায়। যদি ডান পাশে 1 থাকে তাহলে এটা সুবিধা আছে। সবই সমাধান অঙ্ক, যে এক্স এর মান কত। তাহলে আমরা এটা লিখবো, বোর্ডে লিখবো 125 √5 পাওয়ার 2/6, 2/6 ইকুয়াল টু 1। এই ছিল প্রশ্ন, 39তম বিসিএস এর প্রশ্ন এটা। তারপরে আপনি ধীরে ধীরে আগাবেন, অর্থাৎ এভাবে করবেন যে এটা চাইলে ওই পাশে নিতে পারেন আপনি,
আবার 5⁻0 দিয়েও করা যাবে, ঠিক আছে। আচ্ছা আমি নর্মালি করে দেখাই, যেমন এটাকে 5³ লেখা যাচ্ছে, 5³ ইন্টু এটাকে লেখা যায় 5⁻½ রুট মানে পাওয়ার হাফ ইন্টু 2i6, আর এটাকে লেখা যায় 5⁻0। এই তো হয়ে গেল, তার মানে সবই 5 হয়ে গেল। দেখেন এইটাও 5-এর সাথে রিলেটেড একটা সংখ্যা, এখানে তো 5 আছেই, আর এটাকেও 5 দিয়ে লেখা যাচ্ছে, তার মানে সবই 5। সবই যেহেতু 5 লেখা যাচ্ছে, তাহলে একটু পরে 5 থাকবে না, এক্স এর মান বের হয়ে যাবে, এই যে এগুলো। তারপরের লাইন কি লেখা যায় দেখেন, এটা আরো অন্যভাবে করা যাবে, কিন্তু আমি সহজটাই দেখাচ্ছি, যেটা সহজে মাথায় ঢুকবে। এই দেখেন এখানে 2 2 কাটা, তাহলে যোগ হবে, এখানে লিখবো 3, উপরে এখানে হবে এক্স, কারণ এখানে 2 2 কাটা দেওয়ার পরে থাকবে এক্স, এবং এই মাঝখানে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এই দেখেন একই চলকের মাঝখানে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 3 + x = 0। এখান থেকে আমরা লিখতে পারবো যে এক্স এর মান -3, এই যে -3, এটা অ্যান্সার। খেয়াল করে দেখেন, এই যে। আর যদি এটা আমরা ডানে নিয়ে যেতাম তাও মিলতো এটা। যদি আপনারা দেখতে চান যে আরেকভাবে কমেন্টস করেন, তাহলে আমি আরেকভাবে দেখাবো, আর না হলে এটাই থাকবে। এটা হলো একটা সহজ ব্যাখ্যা যে এটাকে 5³ লেখা যায়, এটাকে 5⁻½ লেখা যায়, ওকে। আর এটা তো ছিলই, আর আমরা তো শিখলামই যে পাওয়ার পাওয়ার সব গুণ হয়, ঠিক আছে। 2 2 কাটা যাওয়ার পরে এখানে থাকবে শুধু এক্স, আর এখানে গুণ থাকার কারণে এটা হবে 3 + x, এটা একটা ফর্মুলা, যেটা আজকে 9 নম্বর সূত্রে আমি দেখাইছি যে পাওয়ার যোগ হয়। আর এই যে তারপরে ভিত্তি ভিত্তি সমান হলে বাদ, এটা 11 নম্বর সূত্রে দেখাইছি, এটা বাদ। এই যে পাওয়ার সমান পাওয়ার, এক্স এর মান -3, ওকে। তাহলে আমরা এখানে দাগাই এক্স এর মান -3, যেটা আছে 39তম বিসিএস এর প্রশ্ন। কে কে বুঝতে পেরেছেন একটু কমেন্টস করেন। অঙ্কটা কঠিন লাগছে কিনা বা আবার বুঝাবো কিনা, এগুলো আপনারা কমেন্টস করতে পারেন, ঠিক আছে। এই যে এটাকে আবার বুঝাবো কিনা, বা এর আগেরটা বুঝতে অসুবিধা হয়েছিল কিনা, সেগুলো কমেন্টস করে দিতে পারেন, আমি সেগুলো খেয়াল রাখছি, অসুবিধা নাই। ঠিক আছে, আমরা দেখি আরো সামনে কি কি ম্যাথ আছে, সেটা একটু দেখবো। তাহলে এটা আপনারা ভিডিওটা আবার দেখবেন, কারণ একই জিনিস বারবার দেখানো হচ্ছে, ঠিক আছে। এই যে একই সূত্র, যত যাই করেন সূত্র কিন্তু ওই কয়েকটাই। এই যে একটা ম্যাথ, এটাও 33তম বিসিএস এ আসছিল। অঙ্কটা দেখতে একটু বিদঘুটে, দেখেন 36 2⁻³ x - 8 আর 3 স্কয়ার। দেখেন এখানে ভিত্তিরও কোনো মিল নাই, পাওয়ারও কোনো মিল নাই, কোনো মিল নাই। এটা কিভাবে করবেন আপনি, এই যে এটা, ঠিক আছে, কোনো মিল নাই, তাহলে কিভাবে করবেন এটা। এক পাশ থেকে আরেক পাশে নিয়ে ভাগটা করে করতে হবে। যেমন আগের অঙ্কটা কিন্তু আমরা চাইলে, এই অঙ্কটা চাইলে কিন্তু আমরা 125কে এই পাশে নিয়ে গেলেও মিলতো, এই যে এটা নিচে গেলে 1/125, মানে 5⁻³ হতো আর কি। দেখেন এই অঙ্কটা সহজ ব্যাখ্যা, এই যে এটা √5, আগের অঙ্কটাই আমি আবার দেখাচ্ছি, মজা পাবেন। এই অঙ্কটাই কিন্তু একটু আগে করালাম, এখন আরেক ভাবে করাচ্ছি, এই যে 1। খুব দ্রুত করার কিছু সিস্টেম দেখেন। এখানে তো আপনি জানেনই যে রুটের উপর স্কয়ার থাকলে এটা ভ্যানিশ হয়ে যায়, খেয়াল করে দেখেন। রুটের উপর স্কয়ার থাকলে এটা ভ্যানিশ, তার মানে থাকবে শুধু 5⁻x, এটা থাকবে, মানে রুট স্কয়ার নাই। রুটের উপর স্কয়ার থাকলে এটা ভ্যানিশ হয়ে যায়, কোনো পাওয়ারই থাকে না। আর 1/125, এই যে 1/125 কে লেখা যায় 5⁻³ এটা লেখা যায়। কারণ দেখেন এই সংখ্যাটা ওই পাশে 1 এর নিচে বসবে, বসে যেহেতু এটা উল্টা বসছে, এই জন্য নেগেটিভ পাওয়ার। নেগেটিভ পাওয়ার মানে এটা উল্টা সংখ্যা বোঝায়, 5-এর ঘনের উল্টা সংখ্যা, মানে 125-এর উল্টা সংখ্যা। তারপরে 5 এবং 5 যদি আমরা কেটে দেই, তাহলে দেখেন অঙ্ক এখানেই শেষ, এই যে শেষ অঙ্ক। তাহলে একটু আগেই এই অঙ্কটা দেখাইছি আমি 5 লাইনে, এখন আবার দেখান 2 লাইনে, ঠিক আছে। আপনি যদি এখানে 5³ লেখেন আর এখানে হাফ লেখেন, তাহলে অঙ্ক বড় হবে। আবার আপনি যদি এভাবে চিন্তা করেন যে এটা ওই পাশে নিয়ে যায়, দেখেন ঠিকই ওইটাই আসছে, -3 আসছে। এইভাবে একই অঙ্ক বিভিন্ন ভাবে করা যায়।
তো আমি পরের যে অঙ্কটা 33তম বিসিএস এ আসছে, এটা 39-এ আসছিল, সেটাও আমি এরকম একটা সহজ সিস্টেমে দেখাবো, নাইলে অঙ্ক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তা আপনি প্রতিদিনই কিছু না কিছু শিখতে পারবেন, যেটা আমরা কথা দিয়েছি যে হেনরি রয় লিখেছে ডান, গুড, ঠিক আছে, তাই না? আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে তো এটা? ঠিক আছে, মানে বুঝতে পারলেই হবে। ওকে, এটাও কিন্তু একটা সমাধান, আপনারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন। আবার দেখেন, এটারই আমি আরেকটা সমাধান দিয়েছিলাম। এই যে দেখেন, এই যে এটা আরেকটা সমাধান, ঠিক আছে, এই যে আরেকটা সমাধান কত বড়, দেখেন কত বড়, 5 লাইন, 5 লাইন, আর এইমাত্র দেখলাম 2 লাইনে, একই ম্যাথ, কিছুই না, জাস্ট এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে অঙ্ক হয়ে গেল 2 লাইন। আর যদি আমি বাম পাশে রেখে কাজ করি, তাহলে অঙ্ক হয়ে গেল 5 লাইন। তাহলে এগুলো আপনি কখন এভাবে অঙ্ক পারবেন? যখন আপনি প্রচুর প্র্যাকটিস করবেন, ঘাটাঘাটি করবেন, সূত্র ভালো জানবেন, তখন না আপনি নানাভাবে অঙ্ক করতে পারবেন। আচ্ছা, আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এই যে এটা, এখানেও আমি ওই ট্রিকটা ইউজ করব, 33তম বিসিএস এ যে অঙ্কটা আসছিল। তাহলে আমরা শুরু করি। এটা প্রশ্নটা হচ্ছে এরকম, 36 ইন্টু 2 টু দি পাওয়ার 5x - 8 ইকুয়াল টু 3 স্কোয়ার। এই অঙ্কটা একটু কঠিন। কেন কঠিন? কারণ আপনি যদি চিন্তা করেন, দেখেন, আপনি ভেবে দেখেন, অঙ্কটা যথেষ্ট কঠিন। কারণ আমরা জানি যে ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার সমান পাওয়ার। তাহলে এখানে ভিত্তিও সমান না, পাওয়ারও সমান না, কিছুই সমান না। তাহলে এখানে অনেকেই কিন্তু চিন্তা করতে পারবে না যে এখন কি করব। একটা উপায় আছে, সেটা হচ্ছে এই সংখ্যাটা ওই পাশে নিয়ে যাওয়া। আমি দেখাচ্ছি, খেয়াল করেন, খুবই মজা পাবেন, খুবই মজা পাবেন। 5x - 8 সমান, এটা কিন্তু 9, 3 স্কোয়ার মানে 9, আর এর নিচে যদি আমি 36 লিখি, তাহলে কি হয়ে যাবে? দেখেন, 9-এর সাথে 36-এর একটা কাটাকাটি হবে। এই যে দেখেন, এখানে কাটাকাটি করলে হবে 1/4 হয়ে যাবে, 1/4। এই যে 9 আর 36, 9 দ্বারা 36 কাটলে হবে 1/4। এরপরে কি হবে? এরপরে হবে 1/4 কে লেখা যায় 2 টু দি পাওয়ার -2 লেখা যায়। খেয়াল করেন, মানে 2 স্কোয়ারের ইনভার্স এটা লেখা যায়। 2 স্কোয়ার মানে তো 1/4 না, 2 স্কোয়ার মানে শুধু 4, আর 2 টু দি পাওয়ার -2 মানে 1/4। এই যে দেখেন, আবার মিলে গেল, এবার অঙ্কটা মিলে গেছে। এটা কিন্তু এটাও কয়েকভাবে করা যাবে। তাহলে আমরা এখন লিখবো যে 5x - 8 সমান -2। ওকে, এরপর আমরা লিখবো 5x সমান, এই -8 ওই পাশে গিয়ে হয়ে যাবে +8, এটা হয়ে যাবে। ওকে, এটা হয়ে যাবে। এরপর দেখেন, 5x ইকুয়াল টু হয়ে যাবে 6। তার মানে এখন তো আর বোঝানোর কিছু নাই, হয়ে গেল। সুতরাং x ইকুয়াল টু 2, অনলি 2 অ্যান্সার। এই যে অঙ্কটা খেয়াল করে দেখেন সবাই, একটু বড়, যথেষ্ট বড়। এটা আপনি গাইড বই থেকে পড়লেও দেখবেন এভাবেই করা, নানাভাবে করা। হয়তো 9টাই পাশে নিয়ে আসছে, নাহলে 36 ওই পাশে নিয়ে গেছে। এছাড়া এটার কোনো ওয়ে নাই। এটা আপনি করতে পারবেন না। কোনো একটা সংখ্যা যদি বাম থেকে ডানে না দেন, এটা মিলবে না। একই কথা, হয়তো 9কে এই পাশে নেন বা এটাকে এই পাশে নেন। নেওয়ার পরে দেখেন কি হলো। তো আমরা যখন এখানে কোনো বুদ্ধি খুঁজে পেলাম না, কোনো উপায় না পেয়ে আমরা 36কে ওই পাশে নিলাম। কারণ 9-এর সাথে 36-এর একটা মিল আছে, কাটাকাটি যাবে। 9-এর গুণিতক 36, 4 গুণিতক 4 নং 36, তাহলে হয়ে গেল 1/4। 1/4 কে লেখা যায় 2 টু দি পাওয়ার -2, যেটা আমরা গতকালকে শিখছি, ইনভার্স। ছোট ছোট 6টা সূত্র, সূচকের আজকে দ্বিতীয় ক্লাস চলতেছে আর কি। তারপর দেখেন, এখান থেকে আমরা জানি যে ভিত্তি 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 সমান হলে পাওয়ার গুলো সমান হয়। তাহলে 3x - 8 সমান -2। তাহলে ওখান থেকে লেখা যায় -8, আবার এই পাশে হয়ে যাবে +8। তাহলে 3x সমান হবে 6, x এর মান 2। ঠিক আছে,
এই অঙ্কটা যথেষ্ট হার্ড আমি মনে করি, মানে যদি না জানা থাকে আর কি, হুট করে বুদ্ধি খুঁজে পাওয়া যায় না। যেমন এটার অ্যান্সার 2, শুধু 2, এই অ্যান্সার। তো কে কে বুঝতে পেরেছেন একটু কমেন্টস করে দেন। ঠিক আছে, এতগুলো অঙ্ক করাচ্ছি, নিশ্চয়ই কোনো না কোনোটা বুঝতে পারতেছেন এবং অবশ্যই ভালো লাগবে। ডান স্যার একজন লিখছে, গুড। আচ্ছা, তাহলে হলো, আমরা দেখি সামনে যাই, যেহেতু ম্যাথ আরো আছে আমাদের। এটা একদম লেটেস্ট একটা প্রশ্ন, 46তম বিসিএস এর একটা প্রশ্ন হলো এটা, 46 বিসিএস এ আসছে। এরপরে লগারিদম বেশি আসছে, 47, 48, 49, 50, এই চারটা বিসিএস এর মধ্যে 3বার লগারিদম আসছে। এটা কিন্তু আবার কঠিন লাগবে, কারণ একটা হিজিবিজি করে রাখছে। দেখেন, হাফ ইন্টু এত, এই দেখেন, হাফ ইন্টু 2⁻x-3 +1, এই হলো প্রশ্ন। তাইলে আবার বলতেছে এক্স এর মান কত, সমাধান অঙ্কই বারবার আসে, তাহলে কি বিদ্ঘুটে একটা প্রশ্ন। এটাকে দ্রুত করার একটা বুদ্ধি আমি আজকে শেয়ার করব, না হলে আপনি ভাবা জায়গা খাবেন কি করবো এখন আমি। হার্ড লেভেল, আরো হার্ড লেভেল আছে। তারপর ধীরে ধীরে উচ্চতর গণিত, যেটা রিটেনে আমরা শিখাই, হায়ার ম্যাথের কতগুলো ম্যাথ, এগুলো রিটেনে শিখাই, প্রিলিতে এই টাইপস আসে। তো সমাধানের মধ্যে আপনি দেখবেন কিছু অঙ্ক বেশি সহজ, কিছু অঙ্ক একটু কঠিন, হালকা কঠিন আর কি, বেশি কঠিন না। তো ঠিক আছে, আমি এটা করাচ্ছি। এখনই আপনারা চমৎকার ধারণা পেয়ে যাবেন সমাধান সম্পর্কে। হাফ ইন্টু কত, 2⁻x-3, তারপর আছে +1, এরকম একটা সংখ্যা, ইকুয়াল টু 5, 46, আমি লিখে দিচ্ছি 46 বিসিএস, এদের লেটেস্ট প্রশ্ন এরকম আসছে। এখন কি করবেন আপনি, খুব কঠিন না, কিন্তু একটু মেকানিজম করব আমরা। ওকে, মেকানিজমটা হচ্ছে, আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। যে একটু আগে একটা শিখালাম না, যে উভয় পক্ষকে, ঠিক আছে, এরকম আমরা একটু আগে একটা করলাম না, যে 9 দ্বারা 6 দ্বারা ভাগ করে, ঠিক আছে, এরকম 6 দ্বারা ভাগ করে, এরকম আমরা এখানে দেখানো লাগবে না, যে উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখেন, এই পাশে থাকে 2⁻x-3, এটা থাকে, কারণ 2 দ্বারা গুণ করতেছি, প্লাস এটা হয়ে যায় 2, আর এটা হয়ে যায় 10। এই বুদ্ধিটা আমরা করব এখানে। আচ্ছা, 2 দ্বারা কেন গুণ করব, কারণ এখানে একটা ভগ্নাংশ হয়ে আছে অর্ধেক, এই দেখেন অর্ধেক হয়ে আছে, অর্ধেক। তাহলে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে এই যে 2টা, এটা ভ্যানিশ হয়ে যায়, মানে এটা তো হাফ হয়ে আছে, তাহলে এটা ভ্যানিশ হয়ে যায়, এটা ডাবল হয়ে যায়, এটাও ডাবল হয়ে যায়। 2 দ্বারা গুণ করা মানে পুরো সমীকরণটাকে ডাবল করা। 2 দ্বারা গুণ করা মানে কি, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ মানে পুরো সমীকরণটাকে দ্বিগুণ করা, দ্বিগুণ। তাহলে এই যে ভাঙতি আছে অর্ধেক, এটা পূর্ণ হয়ে গেল, অর্ধেকটা চলে গেল, আর 1 হয়ে গেল 2, 5 হয়ে গেল 10। তো আমরা একটা সাইডে নোট দিয়ে দিব, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, শেষ। কিন্তু দেখানো লাগবে না 2 দিয়ে গুণ টুন, কিছু দেখানো লাগবে না, সাইড নোট দিলেই হবে যে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, শেষ। রিটেনও আপনি এভাবে আরামে করতে পারবেন অঙ্ক, কোনো ব্যাপার না। আপনি কাজ করে ফেলবেন, তারপর একটা নোট দিয়ে দিবেন, দেখানো লাগবে না যে আমি কি করছি এখানে, চিন্তা করে দেখেন। ওকে, লিখছে যে হেনরি রয় লিখছে, বুঝছি। বৃষ্টি রানী লিখছে, স্যার আপনার পড়াগুলো অনেক সুন্দরভাবে বুঝান এত, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা এটা শেষ করি আগে, পরে আমরা কথা বলবো আবার। দেখেন, এরপরে আমরা কি করব, এটা একটু ওই পাশে নিয়ে যাই, দেখি কি হয়। 2⁻x-3, আর 10 থেকে যদি 2 মাইনাস করি তাহলে থাকবে 8, এটা তো আর বোঝানোর কিছু নাই। এরপরে দেখেন, এখানে যেহেতু 8 2 এর সাথে সম্পর্কিত, 2 এর একটা গুণিতক বা 2 এর পাওয়ার লেখা যায়, সেটা হলো 2 কিউব। তাহলে অঙ্কটা এবার আগের মতো মিলে গেল, 46তম বিসিএস আসছে এটা, দেন খেয়াল করেন। বা x-3 = 3, যেহেতু 2 2 কাটা, সুতরাং x এর মান 6, মানে -3
ওই পাশে কি হয়ে যাবে +3, তাহলে 3 + 3 মানে 6, এটা आंसर। এই যে খেয়াল করেন, বুঝছেন কিনা এই জায়গায় এই যে ম্যাথটা। তাহলে এখন থেকে যদি কোনো ভগ্নাংশ দেখেন সূচকে হাফ 1/3, তাহলে প্রথম বুদ্ধি হচ্ছে এই ভগ্নাংশটাকে দূর করতে হবে। তো অনেকে আছে লসাগু করতে পারে, যে আমি লসাগু করি, লসাগু করলে আপনি জটিলতায় পড়বেন। তার থেকে এটাই ভালো বুদ্ধি যে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, যে আমি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, যে গুণ করে, ব্যাস হয়ে গেল। তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, গুণ তো দেখানো লাগলো না, এটা এই হাফটা চলে গেল, 1 কে 2 দ্বারা গুণ করলে কত 2 হবে, আর 5 কে 2 দ্বারা গুণ করলে 10 হবে। এরপরে আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল। এই দেখেন 10 থেকে 2 গেলে 8, 8 মানে 2 কিউব, পাওয়ার পাওয়ার সমান, যেহেতু 2 2 বাদ, এই যে 2 2 বাদ, পাওয়ার সমান পাওয়ার, তার মানে x এর মান 6। কত চমৎকার ভাবে আমরা ম্যাথটা বুঝলাম এখানে। ওকে, দেখেন কিন্তু এগুলো কিন্তু বিদঘুটে লাগে, আরো বিদঘুটে আছে, আমি দেখাচ্ছি। কোনো ব্যাপার না, আমি যে 14টা সূত্র লিখছি এর বাইরে তো কিছু নাই, আজ পর্যন্ত আসে না এর বাইরে কিছু। প্রিলি বলেন, রিটেন বলেন, আপনি এর মধ্যে কমন পাবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6। এই যে এটা 46তমতে আসছে, 6 হলো অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথ। এইটা 44তম বিসিএস এর প্রশ্ন, দেখতে আরো জটিল, মানে একটা 4th রুট, গতকালকের লাস্ট ফর্মুলাটা, গতকালকের 6 নম্বর ফর্মুলাটা, যেটা ভগ্নাংশ পাওয়ার দিয়ে একটা বিদঘুটে সূত্র ছিল, ওইটা 4th রুট x³ সমান 2 হলে তাহলে x⁴ কত, এটা করবো এখন আমরা। দেখেন 44তম প্রশ্ন, এই যে এটা প্রশ্ন ছিল এরকম, 4th রুট x³ সমান 2 হলে x⁴ কত, এই যে এটা হলো প্রশ্ন। হোয়াট, তার মানে এখানেও একটা ভগ্নাংশ পাওয়ার দিয়ে অঙ্কটা শেষ হয়েছে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে যে এক্স এর মান কত, অঙ্কটা ব্যতিক্রম কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে যে এক্স এর মান কত। আমি দেখাই, এই দেখেন আগের অঙ্কগুলো দেখেন, শুধু বলে এক্স এর মান কত, এক্স এর মান কত। এই অঙ্কটাতে বলতেছে এক্স এর মান না, বলতেছে x⁴ এর মান কত। তাহলে এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ, একটা ভগ্নাংশ পাওয়ার দিয়ে বলতেছে, এই আর কি। অসুবিধা নাই, আমরা করবো এটা। এটা তো আমরা এখানে লিখবো x⁴। আমরা গতকালকে শিখছিলাম যে রুটের এই কর্নারে যে সংখ্যাটা থাকে সেটা হলো মূল, 4তম মূল, এটা নিচে ভগ্নাংশের হরে লিখতে হয়। আর এটা তো 3 পাওয়ার কিউব, কিউবটা উপরে থাকবে, সমান 2 এটা মানেই 3/4। এটা আপনি মনে রাখবেন, এই 4টাই এখানে বসে আর 3টা ভিতরে থাকে। এরপরে যেহেতু এখানে আছে 3/2, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, 3/2 ইন্টু হাফ লিখতে পারি। দেখেন খুবই মজার একটা বিষয় আমি আলোচনা করতেছি আজকে। লেখা যায় এটা 3/2 ইন্টু হাফ মানেই 3/4। খেয়াল করে দেখেন, এই দুইটা গুণ করলে কিন্তু 3/4 হয়। তাহলে আমি 3/2 কেন লিখলাম, কারণ আমার প্রশ্নে আছে 3/2। তাহলে 3/2 3/4 এর মধ্যেই আছে। এটা হলো একটা সিস্টেম, এটা আরো অনেক ভাবে করা যাবে। আমি একটা দেখাচ্ছি আর কি, মানে যে কোনো একটা বুঝলেই হচ্ছে আপনার। 3/2 লেখার উদ্দেশ্য হলো এটা প্রশ্নে আছে। এবার দেখেন আমি কি করব, এই x⁴ বাম পাশেই থাকবে, আর এই হাফ ওই পাশে গেলে উল্টে যাবে। এটা কিন্তু আমার আজকের 13 নম্বর সূত্র, যে পাওয়ার অন্য পাশে গেলে উল্টে যায়, হাফ ওই পাশে গিয়ে স্কয়ার হয়ে যাবে। দেখ শেষ অঙ্ক, x⁴, এই 2 স্কয়ার মানে 4, অঙ্কটা এখানেই শেষ। কেন এখানে শেষ, কারণ এখানে বলে নাই যে এক্স এর মান কত, বলছে এটার মান কত। তো এটার মানই তো আমরা বের করলাম, এই যে প্রশ্নে ছিল যে এটার মান কত, তো এটার মান বের হয়েছে 4। তাহলে দেখেন এই যে এখানেই আছে 3/4, 3/4 এর ভিতরে আছে 3/2 ইন্টু হাফ। ওকে, তারপরে আমরা 3/2 রাখবো, কিন্তু হাফটা ওই পাশে স্কয়ার হয়ে যাবে, এতটুকু বুঝলেই হচ্ছে। কিন্তু এটা আপনি কখন বুঝবেন, যখন আপনি 13 নম্বর সূত্র জানবেন। এবং এই 13 নম্বর সূত্রের ব্যাখ্যাও আমি আজকে দিয়েছি। 13 নম্বর সূত্র মানে কিভাবে সূত্রটা সৃষ্টি হয়,
সেটা আমি 2 স্কয়ার সমান 4 দিয়ে বুঝাইছি। অবশ্যই ক্লাসটা দেখবেন, পুরা ক্লাস দেখবেন, নাইলে বুঝবেন না। গণিত এই অল্প একটু করে বোঝা যাবে না, ঠিক আছে? এটা একটা মুভির মতো আর কি, যে পুরাটা না দেখলে কাহিনী বোঝা যাবে না। অল্প দেখে অল্প বুঝবো এমন হবে না, পুরোটাই দেখতে হবে। দেখেন আছে কিন্তু, হ্যাঁ, এই যে 4 অ্যান্সার, এটা আছে। এটা 44তম বিসিএস এ আসছিল। তাহলে ম্যাথটা কিন্তু যথেষ্ট বিদঘটে। আপনারা একটু কমেন্টস করে দেন, আমি দেখি যে আপনারা ঠিক আছে কিনা এই পর্যন্ত। এরপরে আমরা আমাদের এখনো সরল অঙ্ক করব আমরা, ঠিক আছে? আমরা সরল অঙ্ক করব। সরল অঙ্ক খুবই সহজ, নামই তো সরল, তাই না? সমাধান অঙ্কে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে জটিলতা দেখা যায়, সমাধান অঙ্ক আসেও বেশি। এই ঘোলা দেখাচ্ছে আজকে বেশি, আমার আটকেও যাচ্ছে, কারণ কি? আচ্ছা দেখেন, আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। আর এটা রইলো, এটা আপনাদের কাছে কোশ্চেন রইলো, এটা আপনারা না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন। এটা আমি 2-3 বার ব্যাখ্যা দিচ্ছি অলরেডি, এটাকে কেন এটা লেখা যায়। কারণ এই দেখেন, এটা এটা গুণ করলে 2 দুগুণে 4 আর উপরে 3, এটা থাকলো আর ওটা ওই পাশে স্কয়ার হয়ে গেল, অঙ্কটা মিলে গেল। ওকে, এবার দেখেন, এই যে সরল অঙ্ক, এটা 34তম বিসিএস এ আসছিল। সরল অঙ্ক মানে বিশাল একটা মান দিয়ে, এটা কিন্তু সমাধান করতে বলে না, বলছে এটার মান কত, এটাকে ক্যালকুলেশন করলে ছোট একটা মান চলে আসবে। তো অঙ্কটা আমি দেখাচ্ছি। আহ, এই দেখেন, 5^n+2 প্লাস 35 ইন্টু 5^n-1 ডিভাইড 4 ইন্টু 5^n, এইটাকে সরল করতে হবে, যেটা 34তম বিসিএস এর একটা প্রশ্ন, এই প্রিলিমিনারিতে আসছিল। এই টাইপসের ম্যাথ আপনি প্রচুর পাবেন। তো কিছুই না, ওই যে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, এই সূত্রগুলো জানলেই হচ্ছে। মানে আজকের 9-10 সূত্র দিয়ে অঙ্কটা হয়ে যাবে, 9-10। ওকে, তাহলে দেখাচ্ছি আমি। এখানে লিখবো আমরা 5^n ইন্টু 5 স্কয়ার, এটা লেখা যায় কিন্তু, মানে এই যে যোগ থাকলে গুণ দিয়ে লেখা যায়, প্লাস এই জায়গাটা চাইলে আমরা একটু ভেঙে দিতে পারি, 7 ইন্টু 5, 5×7=35 এভাবে লিখতে পারি, ইন্টু এই দেখেন 5^n ডিভাইড 5, এটা লেখা যায়। 35কে ভেঙে আমরা 5×7=35 লিখছি, কারণ এটার কারণ হলো যে এখানে এখানে একটা নিচে 5 আসবে, যে মাইনাস থাকলে নিচে একটা 5 আসবে। 4 ইন্টু 5^n, খেয়াল করে 35কে ভেঙে লিখছে, যাতে এই যে বুঝছেন, এই যে এটা এটা কাটা যাবে। আশা করি বুঝতে পারছেন এটা। এই যে দেখেন, এটা কাটা, কারণ পাওয়ারে মাইনাস থাকলে বুঝাই যাচ্ছে যে 5^n ডিভাইড 5, তাহলে এখানে একটা 5 আসবে, তাহলে এখান থেকে একটা 5 কে আমরা আলাদা করে রাখছি কাটাকাটির জন্য। এখন অঙ্কটা সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হলো? ইকুয়াল, এখানে লিখবো যে 5^n কমন নিব, কমন নিলে এখানে থাকে 25 প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, আর এখান থেকে থাকলো 7। কারণ দেখেন, এটা তো কাটাকাটি, আর যে 5^n কমন, অলরেডি এটা সামনে চলে আসছে, আর এখানে 25 আর এখানে 7 থাকবে। আর এই 5^n কেও আমি সামনে লিখে দিব, এই যে এটাকেও আমি সামনে লিখে দিব, কারণ এটা গুণের আর যোগের ক্ষেত্রে আগে পরে কোনো বিষয় না। যোগ আর গুণের ক্ষেত্রে সামনে পিছনে কোনো বিষয় না, একই বোঝায়। যোগ আর গুণের ক্ষেত্রে যে কোনোটা সামনে পিছনে লেখা যায়। তাহলে দেখেন, এটা সামনে লিখলাম, এটা পিছনে লিখলাম, আবার দেখেন কাটা, এই যে এটা দিয়ে দেখাই, এই যে এটা এটা কাটা। তাহলে সর্বশেষ কি রইল? সর্বশেষ রইল উপরে 32, নিচে 4, উপরে 32, নিচে 4। আমরা জানি 32কে 4 দ্বারা ভাগ যায়, এবং সেটা কত? 8। এটাই আনসার। এই হলো সরল অঙ্ক, মানে সিম্পলিফিকেশন। কোন বড় একটা রাশিকে এরকম যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে থাকে, বড় একটা রাশির মাঝখানে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে,
সেটাকে আমরা মিনিমাইজ করে ক্যালকুলেশন করে এরকম ছোট একটা ফরম্যাটে নিয়ে আসি, তাকেই বলে সরলীকরণ বা সিম্পলিফিকেশন, সিম্পলিফাই করা। আশা করি এটা বুঝতে পারছেন, যেহেতু সূত্রগুলো অতটা কঠিন ছিল না, এগুলো আমরা ব্যাখ্যা করছি আগে। এইট অ্যান্সার, এই যে এইট অ্যান্সার। নেক্সট ম্যাথ, এই যে আবার সরল অঙ্ক। তো যদি কোনো সরল অঙ্কে তিনটা পার্ট থাকে, এগুলো আবার আরেক রকম। সরল অঙ্ক আবার দুই রকম আছে, সরল অঙ্ক দুই ধরনের। যদি এই ধরনের সরল অঙ্ক থাকে যে তিনটা করে পার্ট, এই যে তিনটা পার্ট এবং সাইক্লিক অর্ডার, যেমন পি কিউ আর, কিউ আর পি, আর পি কিউ, তাহলে একটা মজার বিষয় আগেই বলে দিই, এগুলো অ্যান্সার সবসময় ওয়ান হয়ে যায়। ওয়ান, কি চমৎকার বিষয়। এগুলোর উত্তর সর্বদা এক হয়ে যায়, উত্তর সর্বদাই ওয়ান, এটা অ্যান্সার। কখন হবে? যেই সরল অঙ্কে তিনটা পার্ট থাকবে, তিনটা পার্ট। এই ধরনের ম্যাথ অলরেডি 8 থেকে 10 বার আসছে, কিন্তু আমাদের লাইভ ক্লাসে হয়তো আমি দুইটা তিনটা দেখাবো। তিনটা পার্ট, যেমন আগের অঙ্কে কিন্তু তিনটা পার্ট ছিল না, এই ধরনের তিনটা পার্ট আছে এরকম, এবং সাইক্লিক অর্ডার আছে, পি কিউ আর, কিউ আর পি, আর পি কিউ, অথবা এম এল এন এরকম থাকবে, সাইক্লিক ভাবে ঘুরতে থাকবে, এক্স ওয়াই জেড, ওয়াই জেড এক্স, জেড এক্স ওয়াই, এরকম যদি সাইক্লিক ভাবে ঘুরতে থাকে, সেগুলোর অ্যান্সার সবসময় ওয়ান হয়। তা আমি একটু দেখাবো অঙ্কটা আপনাদের। এই যে এটা একটা করে দেখাই, নাহলে হয়তো মজাটা পাবেন না। এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ, এক্স টু দি পাওয়ার 2r, এই যে এটা একটা পার্ট। সেম আরেকটা পার্ট থাকবে এটার মতোই সিমিলার, এক্স টু দি পাওয়ার কিউ প্লাস আর, এক্স টু দি পাওয়ার 2p। আবার দেখেন, এক্স টু দি পাওয়ার আর প্লাস পি, এক্স টু দি পাওয়ার 2q, এই যে এরকম একটা পার্ট। দেখেন খেয়াল করেন, যে পি কিউ আর, কিউ আর পি, আর পি কিউ। ওকে, এখন আপনি চাইলে অঙ্কটা কিভাবে করতে পারেন, আপনি চাইলে এখানে মাইনাস করে করতে পারেন, এটা থেকে এটা মাইনাস করতে পারেন, এটা থেকে এটা মাইনাস করতে পারেন, মাইনাস করতে পারেন। আবার একবারে এভাবে করতে পারেন, এই যে টান দিলেন, এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর প্লাস পি। ওই দেখেন সব এক্স, তাহলে পাওয়ার পাওয়ার যোগ হবে, যেহেতু উপরে গুণ আছে, নিচের গুলো পাওয়ার পাওয়ার যোগ হবে, যে 2r, 2p, 2q। ওকে, যোগ হবে। কারণ আমরা জানি এই কোনো ভগ্নাংশের যদি অনেকগুলো ভগ্নাংশ গুণ আকারে থাকে, একাধিক ভগ্নাংশ গুণ আকারে থাকে, তাহলে লবগুলো গুণ হয়, হরগুলো গুণ হয়। আর একই চলক যদি গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়। আবার এই নিচের চলকগুলো নিচের গুণ আকারে আছে, মানে এই হরগুলো গুণ আকারে আছে, গুণ হবে। আর গুণ হলেই পাওয়ার যোগ হবে, মানে বেসিক্যালি চলকগুলো গুণ হবে, আর গুণ হলেই পাওয়ার গুলো যোগ হয়, গুণ হলেই পাওয়ার গুলো যোগ হয়। এক্ষেত্রে আমরা যেটা লিখবো, দেখেন উপরে কি লেখা যায়, উপরে লেখা যায় 2p, 2q, 2r। নিচে কি লেখা যায়, আবারও লেখা যায় 2p, 2q, 2r। দেখেন সেম, উপরে যা নিচেও তা। আর আমরা জানি এই জিনিসটার রেজাল্টই ওয়ান হয়। তাহলে ওয়ান কখন হয়, মানে একটা ভগ্নাংশের লব হর যদি সমান সমান হয়, তাহলে একটা ভগ্নাংশের লব হর যদি ইকুয়াল হয়, সেটা রেজাল্টই তো ওয়ান হয়। অথবা পাওয়ার যদি জিরো হয়, যেমন এটা থেকে এটা মাইনাস করলে পাওয়ারটা জিরো আসবে। তাহলে ওয়ান হওয়ার দুটো উপায়, সমান সমান জিনিস ভাগ করলে ওয়ান, অথবা পাওয়ার জিরো, একই কথা। এই দুটা ক্ষেত্র ছাড়া তো ওয়ান হওয়ার কোনো সুযোগ নাই, হয় সেম সেম হবে, নাহলে পাওয়ারটা জিরো হবে। ওই তো এটা থেকে এটা মাইনাস করলে জিরো হবে, তাহলে ওয়ান হয়ে যাবে, এছাড়া ওয়ান হওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে এই রেজাল্ট গুলো সবসময় ওয়ান হয়ে যায়, এগুলা আপনি এটা মনে রাখবেন, এটা ফিক্সড। ঠিক দেখেন আরেকটা অঙ্ক আছে, এই যে এটা, এই যে এটা। তাহলে এখানেও কিন্তু একটা সাইক্লিক অর্ডারে আছে, সাইক্লিক। এই যে এগুলা পাওয়ার গুলো লিখে কাটাকাটি করে যতভাবে আপনি করবেন, এটা রেজাল্ট ওয়ান হয়ে যাবে, ওয়ান। কেন ওয়ান হবে দেখেন, তিনটা পার্ট, 1 2 3, ঠিক আছে, এম এন, তারপরে এন এল, এল এম, মানে একটা সাইক্লিক অর্ডারে ঘুরতেছে, এগুলো অলওয়েজ রেজাল্ট ওয়ান হবে এটা। তারপর দেখি আরো আছে কিনা, এই যে আরেকটা আছে দেখেন, সাইক্লিক অর্ডারে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, ইনভার্স দিয়ে আছে, এবং এটা 14তম
14তম নিবন্ধন পরীক্ষা আসছিল, যেটা এটা 14তম নিবন্ধন পরীক্ষা আসছিল। এই যে অঙ্কটা, এটা কিভাবে করবেন, যেহেতু 3টা রুট আছে দেখেন, কিন্তু আজকের পরে থেকে অঙ্কটা আর করা লাগবে না। এই যে এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে, বা এই ধরনের প্রশ্ন যদি আরো পাওয়া যায় কোথাও, সব ওয়ানই হবে, মানে 3টা পার্ট থাকলে ওয়ান হয়ে যাবে অলওয়েজ। এটা একটা গবেষণা, মানে আজ পর্যন্ত ওয়ান ছাড়া কিছুই পাওয়া যায় না। রিটেনেও 5-6 বার আসছে, প্রিলিতে বিভিন্ন পরীক্ষায় অনেক জায়গায় পাওয়া গেছে, ওয়ান ছাড়া কিছুই রেজাল্ট হয়নি। 3 পার্টের যত অঙ্ক আছে দেখেন, আপনি কি করবেন, একবারে একটা বড় রুট দিবেন। এটা আমরা কালকে শিখছিলাম যে সব রুট একটা বড় রুট, মানে রুট মানে পাওয়ার হাফ, তাহলে পাওয়ার হাফ পাওয়ার হাফ পাওয়ার হাফ সব মিলিয়ে কমন নেওয়া যায়। আজকে আমরা শিখলাম যে 7 নম্বর সূত্রে যে একই চলক গুণ থাকলে পাওয়ার কমন নেওয়া যাচ্ছে। তাহলে হাফ হাফ হাফ, একটা হাফ মানে রুট কমন নিলাম। এক্স ইনভার্স মানে 1/x দেখেন, ইন্টু ওয়াই, ওয়াই ইনভার্স মানে 1/y, এই যে এটা মানে 1/y ইন্টু জেড, দেখেন খেয়াল করেন কত সহজ অঙ্ক। আর জেড ইনভার্স মানে 1/z ইন্টু এক্স, এই দেখেন। তাহলে আমি সব কাটাকাটি করলে হয়ে যাবে √1, দেখেন √1, এভাবে 1 হয়ে যাবে। এই যে √1 মানে 1, অঙ্ক শেষ। এই যে দেখেন কি সহজ অঙ্ক। এই আপনার কাছে মনে হচ্ছিল কি জটিল অঙ্ক, দেখেন 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইনে অঙ্ক শেষ। 4 লাইনও না, মানে জাস্ট 1 লাইন, একটা লাইন ঠিক মতো লিখলে অঙ্ক শেষ। এর পরের লাইনটা এরপরও কি বলবেন অঙ্ক কঠিন? 3 পার্ট যত ম্যাথ আছে সব রেজাল্ট 1। এই ধরনের আরো ম্যাথ আছে। আমরা তো আমাদের ক্লাসে আসলে আমরা পূর্ণাঙ্গ শীট, লেকচার শীট প্রোভাইড করি। আমার ব্যক্তিগত পিডিএফ আমরা প্রোভাইড করি, পিডিএফ প্রোভাইড করি, তারপরে শীট প্রোভাইড করি, কনফিডেন্সের শীট আছে, আমাদের ব্যক্তিগত শীট আছে। আপনারা নানা ভাবে নিতে পারবেন। এরকম কতগুলো ম্যাথ আছে, পুরো কালেকশনটা আপনি নিতে পারবেন টোটাল। তো চাকরি প্রার্থীদের জন্য আশা করি আজকের ক্লাসটা একটা মাইল ফলক হয়ে থাকবে। সূচক নিয়ে যারা টেনশনে থাকে এবং যারা বুঝতে পারে না কি ধরনের অঙ্ক আসে, তাদেরকে আমি আজকে একটা ধারণা দিতে পেরেছি। আই থিঙ্ক ধারণাটা হচ্ছে যে সমাধান অঙ্ক বেশি আসে, সরল অঙ্ক ভালোই আসে। সমাধানের পরেই সরল অঙ্ক আসে। সরল অঙ্ক 2 ধরনের হয়। এক ধরনের অঙ্ক আছে যে 3টা করে পার্ট থাকবে, সেগুলো রেজাল্ট হবে 1। আর আরেক ধরনের অঙ্ক আছে সেটা আমরা জানি না কি রেজাল্ট, ওটা আমরা ক্যালকুলেশন করে সেটা রেজাল্ট 2 হইতে পারে, 0 হইতে পারে, 5 হইতে পারে, -3 হইতে পারে। আর সমাধান অঙ্ক 2টা লেভেলে আমি দেখাইছি। একটা হলো খুবই ইজি লেভেল, যেটা দেখলেই বোঝা যায় যে এটা মিলে যাচ্ছে, যে 5 করতে হবে, 3 করতে হবে। আরেকটা হচ্ছে যে বোঝা যায় না, সেটা কি করতে হবে, আমাদের একটু সাহস করে ক্যালকুলেশন করতে হবে। যে সূত্র আমরা জানি সেই সূত্রগুলো অ্যাপ্লাই করব, তারপর কমন নিব, ধীরে ধীরে এভাবে 5-7 লাইন পর্যন্ত বড় হইতে পারে। তো ভয়ের কিছু নাই, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তা আবার আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের ক্লাসের দাওয়াত রইল বিসিএস কনফিডেন্সের পক্ষ থেকে। আমি রুহুল আমিন মন্ডল। আমি দীর্ঘ 15 বছর ধরে বিসিএস কনফিডেন্সের সাথে যুক্ত থেকে ম্যাথ নিয়ে গবেষণা করে আসছি আর কি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তা আমাদের আগামী বৃহস্পতিবার, কত তারিখ হয়? বৃহস্পতিবার হবে 20 তারিখ মেবি। তাই না? আমরা লগারিদমের প্রথম ক্লাস পাবো। 21 তারিখ লগারিদমের দ্বিতীয় ক্লাস হবে। 22 তারিখ জ্যামিতির উপর একটা ক্লাস হবে, জ্যামিতির প্রথম ক্লাস। আর মাসের শেষে জ্যামিতির উপর আরো 3টা ক্লাস দিব। মানে আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি সবই পড়বো প্রতি মাসেই। আশা করি খুব দুর্দান্ত একটা প্রস্তুতি হবে। আর খুব শীঘ্রই একটা সার্কুলার হবে, 2-3 মাস পরে একটা সার্কুলার হবে, 51তম বিসিএস শোনা যাচ্ছে আর কি। এবং তারপরে খুব একটা সময় পাবেন না আপনারা। সার্কুলারের পরে হয়তো 1-1.5-2 মাস পরে পরীক্ষা নিয়ে নিতে পারে, হতে পারে। সব মিলিয়ে যে সময় পাওয়া যাবে, আপনি এখন থেকে উঠে পড়ে লাগেন, আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন, পেজ ফলো করবেন, শেয়ার করবেন, নিয়মিত কমেন্টস করবেন। আর কনফিডেন্সের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রুহুল আমিন মন্ডল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।